ওরেরটা কোনটা কোন ফাইলে আছে? এটা না, এটা তো আগেরটা। অ্যাসাইনমেন্ট 7 এ গিগ বানাই নে, শুধু গিগ চালু কর। আচ্ছা, ঠিক আছে, দেখি। হুম, এটা সুন্দর হয়েছে। হুম, পারফেক্ট হয়েছে। এটা মানে আপনি দিতে যাচ্ছেন গিগ ইমেজ। জি স্যার। তো গিগ ইমেজ দিলে এই পাশে সাদা সাদা রাখলেন কেন? এটা ভিড়াই দিতেন এর সাথে। এটা খেয়াল করিনি স্যার, এখন হ্যাঁ, করছি। হ্যাঁ, এটা ভিড়াই দেন, সুন্দর হয়েছে, সিম্পল, অনেক সুন্দর। আরো কিছু লেখেন এখানে। ওয়াটারমার্ক, এই টেক্সট আর লোগো দুইটা হাইফেন দিয়ে দিয়ে দেবেন, এইভাবে হাইফেন দিয়ে এই এই যে এই চিহ্নটা দিবেন, এই যে এটা চিহ্নটা দিয়ে লোগো দিয়ে দেবেন। এখানে লিখে দেবেন হয়তো বা কুইক ডেলিভারি, এরকম কিছু লিখে দেবেন, কাস্টমার স্যাটিসফ্যাকশন। স্যার টেক্সট লোগোটা এক লাইনে হবে না? হ্যাঁ, টেক্সট আর লোগো, মানে এই যে এটাকে এই যে চিহ্ন বলে, স্ল্যাশ বলে, স্ল্যাশ, এই যে এই চিহ্নটা। আচ্ছা স্যার। আচ্ছা, সুন্দর হয়েছে, এটা সিম্পলের ভিতরে সুন্দর হয়েছে। এই আননোটেড লেখাটা আর একটু নিচে নামাবেন, এইটুকের ভিতরে রাখবেন, এইটুকের ভিতরে লেখাগুলো রাখবেন। আচ্ছা স্যার। আর স্যার ডাইন সাইডে যে লিখছে ফটো এডিটিং ওয়ার্ড আর নাও, এটাতে কোনো সমস্যা হবে? না, সমস্যা নেই। আচ্ছা, এটা একেবারে সিম্পল হয়েছে, ওইটাই দেন, আগেরটা সুন্দর হয়েছে। এই যে এটা এটা আরো সুন্দর হয়েছে। এই যে দিয়েছেন, এই লেখাগুলো, এই ফন্টগুলো একই রকম রাখেন, রেখে সুন্দর করে এটার সাথে একটা স্লাইড দিয়ে দেন, এটা এদিকে সরাই দেবেন। হয়েছে। আপাতত একটা ইমেজ হলো গিগে দেন, মানে গিগটা ওপেন করেন, পরে 24 ঘন্টার ভিতরে আরো দুইটা ইমেজ দেওয়া যাবে বা একটা ইমেজ দেওয়া যাবে। তাছাড়া নয়ন সাহেব, আপনাকে ধন্যবাদ। আপনি মোটামুটি করেছেন, আর গ্রাফিক্স টুলস, আচ্ছা, ঠিক আছে। তো আমি এখন আপনাদের দ্রুত দুইটা কাজ দেখাবো, কাজ দেখায় আপনাদের এখানে আমি করতে দেবো কাজটা। এগুলো কিন্তু ইচ্ছা মতো কাস্টমাইজ করা যায়, ইচ্ছা মতো এগুলোকে বের করে নেওয়া যায়, আবার একটার সাথে জোড়া লাগিয়ে দেওয়া যায়। যেমন আমি যদি মনে করি পাত বের করে নেবো, এটা বের করে নেওয়া যাবে। চ্যানেলটা আমাদের তেমন একটা প্রয়োজন হয় না। তো আজকে আমি দেখাবো শ্যাডো ক্রিয়েশন। শ্যাডো ক্রিয়েশনের কিছু সিম্পল জিনিস, শ্যাডো কীভাবে করতে হয় দেখাবো। তো একটা ইমেজ দিয়েই সব রকম শ্যাডো দেখানো যায় কিনা এটা দেখি একটু। খুবই সিম্পল জিনিস, কিন্তু সেদিন আমি ভুলে গেছিলাম, সামান্য একটা লেয়ার বাটির উপরে দেওয়া আছে আমার। আচ্ছা, সরি। তো এখানে দেখেন, পাত কি করা আছে, হ্যাঁ, পাত করা আছে, পাতটা ঠিক অবস্থায় নেই। আমি এটা করেছিলাম কিছুক্ষণ আগে, প্র্যাকটিস দিচ্ছিলাম।
খুবই সিম্পল ইমেজ দিয়ে দেখাই, এই জন্য আমি একটা বোতল এর ছবি বা কোনো একটা সাধারণ অবজেক্টের ছবি ডাউনলোড করে নিচ্ছি। আচ্ছা, আমি এই বোতলটা ডাউনলোড করে নিই। তো দেখেন এটা অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে আছে। তো এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে থাকলেও আসলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে, কারণ এর পাথ যেহেতু করা নাই। তো আমরা একটা নতুন পাথ তৈরি করে নিচ্ছি। আমরা এই লেয়ারে কাজ করব, অথবা আরেকটা লেয়ার নিই, লেয়ারটা কপি করে নিই। আসলে এই মূল অবজেক্টটা সবসময় রেখে দিই, তার একটা কন্ট্রোল জে দিয়ে কপি করলাম। আমি এটা লিখে দিচ্ছি, ইনস্ট্যান্ট যা করছে আপনারা লিখেন, খুব গুরুত্ব দিয়ে কাজ করেন, দেখবেন যে কাজে সফলতা আসবে। কন্ট্রোল জে, সিটি আর এল প্লাস জে, এটা দিলে লেয়ার কপি হবে, ইকুয়াল টু লেয়ার কপি। আপনি বিশ্বাস করেন আমাদের কিন্তু এভাবে শেখায় না, আমি যেভাবে আপনাদের একেবারে সূক্ষ্মভাবে দেখাচ্ছি এভাবে দেখাইনি। আমি যেটুকু জানি এটুকু আপনাদের পুরোপুরি একেবারে খুব সহজে এবং সময় নিয়ে দেখাচ্ছি। তো পেন টুল আমরা সিলেকশন করে নিলাম, পেন টুল পাথ ঠিক আছে, আর রাবার ব্যান্ডও ঠিক আছে। এখন এটা দ্রুত পাথ করে। আচ্ছা স্যার, আমার কালার ব্যান্ডটা কি এর হয়ে থাকে, গুলো হয়ে থাকে, মানে কালার ব্যান্ডটা কাস্টমাইজ করা যায়? এটাই যে রং রং জি স্যার। আচ্ছা, এটা আপনার ভার্সন, আমারটা একটু remind করুন। এটা ভার্সনের কারণে। আমি 2018 সাল যেটা ইউজ করছি এটা একেবারে আপডেট ভার্সন। এবং এই যে ইয়াটা দেখছেন না, এই যে রাবার ব্যান্ড, যেটা ব্যান্ড দেখছেন, এটাও কিন্তু মোটা এবং চিকন করা যায়। আমি ইচ্ছা করলে আরো চিকন করে নিতে পারবো এই যে। তবে যত চিকন থাকে এটা ভালো। এই যে 0.75 এটা দিয়ে এটা ভালো লাগবে কাজ করতে, এটা দিয়ে। তো ওটা ভার্সনের কারণে হয়। এটা আমি আপনাকে সেদিন বললাম না যে আমার এটা ভার্সনে ছিল না, কিন্তু 2018 সাল যেটা আমি ইউজ করছি এটা একেবারে আপডেট ভার্সন 18 সালের, এই জন্য এটাতে আছে। CH6 বা আগের 18 সালের এগুলো তো নাই। তো যাক, ওটা ব্যাপার না। দেখেন একেবারে এইভাবে নেবেন। ইমেজ, যদিও ইমেজ কোয়ালিটি খুব একটা ভালো না, তো দেখা যাক কেমন হয়। আচ্ছা, এখান থেকে নেওয়া যাবে না, এই কাজ করা যাবে না। যেখান থেকে এটার মূলত ইয়া আসবে সেখান থেকে নিতে হবে, এখান থেকে এইভাবে নিতে হবে। দেখেন এখান থেকে নেওয়া যাবে না, এখান থেকে নিতে হবে। এটা লাইন বুঝতে হবে যে কোথায় থেকে নেওয়া যাবে। গ্রাফিক্স একটা ব্যাপার হলো, এখানে দ্রুত আর্নিং এ যাওয়া যায়। আমরা যখন ডিজিটাল মার্কেটিং শিখছিলাম এলইডিপিতে, তখন গ্রাফিক্স যারা শিখছিল তারা দ্রুত আর্নিং এ চলে গেছিল। এবং গ্রাফিক্সটা তুলনামূলক সহজে শেখানো যায় কাউকে। যেহেতু আমি দুইটাই জানি বা দুইটা নিয়ে কাজ করি, এই জন্য আমি পার্থক্যটা খুব ভালো জানি। এটা স্যার আজকে একটু ক্লাস শেষে আমার প্যাকেজটা একটু প্যাকেজ, আপনার বিষয়ে। হ্যাঁ, প্যাকেজ হলো কম দিতে হবে। আচ্ছা, প্যাকেজ আমরা দেখবো অবশ্যই, আপনি যেহেতু বলছেন।
10টা দেখে একটা আমরা নির্ধারণ করে নেব। এই কাজগুলো আপনাদের দেখাচ্ছি যে শুধু টুলসগুলো আমি দেখানোর চেষ্টা করছি, কারণ খুবই শর্ট টাইম। আমি এর সাথে সোশ্যাল মিডিয়াও আপনাদের দেখাবো, যেটা আপনাদের একটা আগ্রহ আছে ওই জায়গাতে আমি বুঝতে পারছি, এবং গ্রাফিক্সের একটা খুব বড় ফিল্ড সোশ্যাল মিডিয়া। এর আগে আপনাদেরকে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ইমেজের মুখস্থ করতে বলেছিলাম। এটা স্পেস বার চেপে দেখেন আমার সুবিধা মতো আমি নিয়ে নিচ্ছি, কোন জায়গায় নিলে ভালো হবে জিনিসটা। রাবার ব্যান্ড একটু মোটা করে নি, না হলে এটা আপনারা দেখতে পাচ্ছেন না হয়তো। মোটামুটি পাত করলাম। পাতা করার পরে অ্যাজ ইউজুয়াল আমরা যেটা করি, এটা কন্ট্রোল এন্টার দিয়ে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এফ শিফট ফাংশন F6 দিয়ে ফেদার দিলাম, এটা 0.50 ফেদার দিলাম। তারপরে এটার আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবো। তো এই জন্য যেটা করতে হবে, এটা আমাদের ইনভার্স হয়েছে, কন্ট্রোল শিফট আই দিয়ে রিভার্স করে আমরা, আচ্ছা এটা পিএনজি করে, এটা আসছে না কারণ এর নিচে কিন্তু আরেকটা লেয়ার আছে, তো এটা চোখটা তুলে দিই, কন্ট্রোল ডিলেট দিলাম, ডিসিলেক্ট করে দিলাম। এখন এটাকে একটু ছোট করে নিই, কন্ট্রোল টি দিয়ে এটা একটু ছোট করে নিই, শিফট চেপে ধরে এটাকে রিসাইজ করে নিই। আচ্ছা, রিসাইজ করার পরে আমি এর মাঝখানে একটা লেয়ার নিতে যাচ্ছি, এই দুটার মাঝখানে একটা লেয়ার নিব। লেয়ার নেওয়ার পরে রেক্টেঙ্গেল টুল দিয়ে আমি একটা কালার নিয়ে নেব, সলিড কালার ফিল, সরি না কালার এখানে তো আছে। আমি এই লেয়ারে একটা নিয়ে নিলাম, একটা কালার নিয়ে নিলাম। এখন দেখেন আমি আমি কিন্তু এই লেয়ারে কোনো কাজ করব না। এখন এই লেয়ারটা আমার নিরাপত্তার জন্য রাখা, যদি বাই চান্স কোনো হয়। ওই সেদিন এই লেয়ারটার জন্য ঝামেলা হয়েছিল, তো আমি এখানে এটা লেয়ার 1 দেব, L1 দিয়ে দিলাম। এখন এই লেখার উপরে আমি ফাঁকা জায়গায় দুইটা ক্লিক করলাম, ডাবল ক্লিক করলে লেফট ক্লিক করলে এরকম অপশন আসবে। তারপরে শ্যাডোতে যাব, শ্যাডোতে গিয়ে দেখেন ডিফল্ট নর্মালি যে সেটিংটা থাকে, এর একটা বড় অংশ নিয়ে নিছে। তো যেটা নর্মালি থাকে যে এটার অপাসিটিটা কি আমরা জানি, অপাসিটিটা হলো আমাদের এই যে শ্যাডোর যে ইয়াটা আসবে। তো এটা আমি যদি সবগুলো যদি মাইনাস করে দিই, সবগুলো মাইনাস করে দিই, তাহলে দেখেন কোনো কিন্তু শ্যাডো নাই এখন। তো শ্যাডো দিতে হলে আমার যেটা করতে হবে, বুঝতে হবে যে কোনটা কি। এটা হলো ডিস্টেন্স, মানে আমি শ্যাডোটা কত দূরে দেব। আমি যদি এরকম করে দেই,
আচ্ছা, অপাসিটি না বাড়ালে বুঝতে পারবো না, একটা ব্ল্যাক অপাসিটি নিয়ে নিলাম। দেখেন এই ডিস্টেন্সটা আমি দেখতে পাচ্ছি যে আমার শ্যাডোটা কত ডিস্টেন্সে যাবে। তো আমি এরকম একটা ডিস্টেন্সে নিলাম। তারপরে আমি শ্যাডোটা কোন দিকে নেব, আমি শ্যাডোটা ডানে নেব না বামে নেব, এটা অ্যাঙ্গেল নেওয়া যাবে। ইভেন যেটা শ্যাডো আছে এটা আমার ইচ্ছা মতো কিন্তু আমি এখানে মাউস পয়েন্টার দিয়েও নিতে পারবো। তো মাউস পয়েন্টার দিয়ে নিলে একটা সমস্যা তৈরি হবে। সামান্য একটু নিলাম, এটা হলো ড্রপ শ্যাডো বলে, এটাকে কৃত্রিমভাবে শ্যাডো তৈরি করছি। তো আমি সামান্য একটু শ্যাডো নিলাম এবং এটা আমি দেবো ইয়ার পাশে, যাতে এই পার থেকে আলো পড়লে যাতে মনে হয়। তো শ্যাডো তো আসলে এত ব্ল্যাক হবে না, শ্যাডোর জন্য অপাসিটি কমাই দিলাম, অপাসিটি এরকম করে দিলাম, আরও একটু কমাই দিই, ব্যাস এখন হচ্ছে এটা পারফেক্ট শ্যাডো। তারপরে এটা কত দূর পর্যন্ত বিস্তৃত থাকবে, এই শ্যাডোটা কত দূর পর্যন্ত বিস্তৃত থাকবে এটা দেখাতে এটা 0 রাখবো, এটা কত প্রয়োজন। এবং এটা হলো ফেদার, যেটা আমি আপনাদের ইমেজের ক্ষেত্রে যেটা করি, নর্মালি ফেদার নেই, কারণ এটা যাতে স্মুথ হয়। তো এটাই সেই স্মুথনেস আনবে। তো এটার জন্য কত পারফেক্ট হবে এটা দেখতে হবে। হ্যাঁ, এটা পারফেক্ট আছে, তো ওকে করে দিলাম। এরপরে দেখেন এখন যেটা হয়েছে যে এটা এই লেয়ারটা আমাদের কোনো কাজ নেই, এই লেয়ারটা যদি তুলে দিই তাহলে এখানে একসাথে দুইটা কাজ হয়ে গেছে। দুইটা কাজ কি খুব ভালোভাবে দেখেন। প্রথমে হলো আমি যেটা করেছি যে এটা এখন পিএনজিতে আমি সেভ করতে পারবো। দেখেন এটা আমি পিএনজিতে সেভ করতে পারবো। ইভেন এটার সাথে কিন্তু আমার শ্যাডো আছে, বাইর কিন্তু এভাবেও চাই। কারণটা কি বলি, কারণ যদি আমি কোনো একটা অবজেক্টের উপরে রাখি, আচ্ছা একটা পেজ নিচ্ছি আমি, পেজে থাক। তো আমি একটা অবজেক্ট নিয়ে আসি যে একটা গ্রাস ফিল্ড, আমার কথা তো শোনা যায় না নয়ন সাহেব? জি শোনা যাচ্ছে। আচ্ছা, শোনা না গেলে বলবেন বা টেক্সট করে দেবেন, কারণ এখানে নেটের অবস্থা খুব খারাপ, আমি বুঝতে পারবো না। তো আমি এখান থেকে একটা ইমেজ নিচ্ছি দেখানোর জন্য। আচ্ছা, এটা নিলাম। এই বারের উপর নিয়ে এসে ছেড়ে দিলে আর একটা তৈরি হবে। আচ্ছা, এখন আমি যদি মনে করি যে এই বোতলটা, কোকা কোলার এই বোতলটা যদি আমি মনে করি যে এই জায়গাতে নিয়ে গিয়ে ছেড়ে দেবো, কন্ট্রোল টি দিয়ে এটাকে ছোট করে নিই। তো ইমেজটাই ছোট, ছোট করে নিলাম। দেখেন এটার সাথে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা, এই ইয়াটাও আসছে, শ্যাডো আসছে। তো শ্যাডো ছিল এই পারে, শ্যাডো এই পারে আসলো কিভাবে, এই ইয়াটার সাথে শ্যাডো চলে আসবে। এই যে পাশে শ্যাডো দেখাচ্ছে, কিন্তু এই পাশে আসলো কিভাবে? আচ্ছা একটু দেখে নিই, এই পাশে নর্মালি শ্যাডো যাচ্ছে। হ্যাঁ, এটা বোঝা যাচ্ছে না আসলে, এই সবুজ অংশের উপরে শ্যাডোটা বোঝা যাচ্ছে না, তবে শ্যাডো কিন্তু চলে আসছে। যদি আমরা অন্য একটা ব্যাকগ্রাউন্ড এইখানে নিয়ে আসি, এটা ট্রান্সপারেন্ট করা আছে, তো এখন আমি সাদার উপরে নিয়ে আসি দেখি, তাহলে বোঝা যাবে যে শ্যাডোটা আসছে খুব করে। আচ্ছা, শ্যাডোটা আসছে না, শ্যাডোটা আনতে হলে আসলে এটাকে পিএনজিতে কপি আর সেভ করে নিতে হবে। তা আমি যদি এটাকে পিএনজিতে সেভ করি,
তাহলে এটা শ্যাডো সহ পিএনজিতে সেভ হবে। এটা সেভ করে দিলাম। আর যদি আমি জেপিজিতে সেভ করতে চাই তাহলে এই শ্যাডো যাতে এখানে বোঝা যায়, এখানে আমি একটা অন্য একটা কালার দিয়ে দেখি, রেড কালার দিই। রেড কালার দিলে হবে না, ব্লু কালার দিয়ে দেখি যে শ্যাডোটা কতটুকু দেখা যাচ্ছে। এই যে পাশে একটা শ্যাডো দেখা যাচ্ছে, এই ডান পাশে। এই শ্যাডোটা যদি, শ্যাডো কিন্তু নর্মালি সাদার উপরে হয়, এরকম এরকম সাদার উপরে হয়, মানে দেখার জন্য যে অন্য কালারের সাথে আসলে এটা কতটা ম্যাচিং করছে। এরপরও যদি আমি চাই যে শ্যাডোটার ইফেক্টগুলো আমি একটু বাড়াবো কমাবো, সেক্ষেত্রে আবার এখানে ডাবল ক্লিক করে শ্যাডোতে গিয়ে সেটাতে একটু কমাই দিই, অপাসিটি একটু বাড়াই দিই। আচ্ছা, একটা শ্যাডো আমাদের এই ইমেজের সাথে চলে আসছে, এটাকে বলে ড্রপ শ্যাডো বা কৃত্রিম শ্যাডো। তো ড্রপ শ্যাডোর আবার বিভিন্ন ভাগ আছে, নিচের দিক থেকে আমরা শ্যাডো নিয়ে দেখবো। তো এটা আমরা যখন জেপিজি বা পিএনজি মোডে সেভ করে আমরা বাইরকে দিয়ে দেবো যদি এরকম চাই। তো নর্মালি যেটা অলরেডি জেপিজি আছে এভাবে আমরা সেভ করে নেবো হাই রেজলিউশনে। সেভ হয়ে গেছে শ্যাডো সহ দুটোই, পিএনজি এবং জেপিজি। তো এটা গেল একরকম শ্যাডো। এখন আমরা আসি আরেকটা শ্যাডোতে, যেটা হলো, এই শ্যাডোটা আরেকবার দেখালে ভালো হয়। আচ্ছা প্রয়োজনে আমি কিভাবে করতেছি এটা? আমি আরো একবার দেখাচ্ছি। দেখেন একটু দ্রুত দ্রুত করলাম মনে হয়, আমি আরো একবার দেখাচ্ছি। আমি পিছনে যাচ্ছি একেবারে, আমি সব লেয়ার গুলো কেটে দিচ্ছি যেহেতু পাথ করা আছে। এই লেয়ারটা থাক, এটা তো বুঝতে পারছেন যে লেয়ার। আমরা উপরে একটা লেয়ার নিলাম, দেখেন এটা আমাদের সোর্স ফাইল। তো সোর্স ফাইলকে আমরা একটা কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা এটাতে কাজ করব না, এটাতে কাজ করব, কারণ শ্যাডো করতে গিয়ে অনেক সময় এই সোর্স ফাইলটা প্রয়োজন হয়। তো আমরা এটাতে কাজ করব। এটাতে এখন যেহেতু পাথ করা আছে, এটাতে কন্ট্রোল ক্লিক করলে পাথ হয়ে গেল। তো পাথ হয়ে গেল, এখন কন্ট্রোল শিফট দিয়ে ইনভার্স করে নিলাম, এটাকে আমি ট্রান্সপারেন্ট করে নিলাম। মানে একসাথে দুই রকম দেখাচ্ছে। যদি ট্রান্সপারেন্ট সহ ব্যাকগ্রাউন্ড চাই তাহলে ট্রান্সপারেন্ট সহ করে দেবেন, আর যদি বলে যে না আমাকে জেপিজি মোডে লাগবে তাহলে তো ট্রান্সপারেন্ট হবে না, জেপিজি হলে তো ট্রান্সপারেন্ট হবে না। তো নর্মালি জেপিজি চাই, অনেকে ট্রান্সপারেন্টও চাই, এই জন্য দুইটা দেখাচ্ছি। তো ইমেজটা রিসাইজ করে নিলাম। এখন এই দুইটার মাঝখানে আমি আর একটা লেয়ার দেবো, এবং এই যে মাঝখানে একটা লেয়ার নিলাম এবং এই লেয়ারটার কালার দেবো আমি একটা হোয়াইট কালার দেবো। হোয়াইট কালার দিলাম, কন্ট্রোল ডিলিট মারলাম, তাহলে একটা কালার চলে আসলো। এখন এই ইমেজটার মনে হচ্ছে যে এই পাশে শ্যাডো আছে, এর জন্য ইমেজটা ইয়া লাগছে। তো আমরা এখন এই পাশে শ্যাডো দিয়ে দেখাবো এবার। তো এই পাশে শ্যাডো দিতে হলে আমাদের যেটা করতে হবে, এই লেয়ারের উপরে, এই দুইটা লেয়ার আপনি একেবারে টোটালি ইয়া করেন, বাদ দেন, এই দুইটা লেয়ারে কাজ করা যাবে না। এই লেয়ারের উপরে, এই লিখার উপরে না, এই ফাঁকা অংশের উপরে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করলাম, অথবা যেটা করা যায় এই লেয়ার উপরে কার্সরটা রেখে এই যে ব্লেন্ডার অপশন, এখানে গেলে হবে। ব্লেন্ডার অপশনে যাওয়ার পরে নিচে দেখেন ড্রপ শ্যাডো। তো ড্রপ শ্যাডো দেওয়ার পরে আমরা এই ড্রপ শ্যাডোগুলো কিন্তু একে একে সেভ হবে, যেই আমরা কাজ করেছি এর আগে, এটা অটোমেটিক সেভ হবে। দেখেন অটোমেটিক এখানে শ্যাডো একটা চলে আসছে, এগুলো মাইনাস করে দিচ্ছে আপনাদের দেখানোর জন্য। তো আর বুঝছি এটা ডাইরেক্ট আইসা করছে। ওই দিন তো ওই যে আরেকজন যে করাইছিল উনি তো নিজে ক্রিয়েট করে আমি। হ্যাঁ, এটা আমি এর আগে করছিলাম, তো এই জন্য এটা চলে আসছে। তো দেখেন অপাসিটি আমি 100% যখন দিচ্ছি, তখন আমি যদি এটা ডিস্টেন্সটা দেখাই, দেখেন ডিস্টেন্স আমি আর একটা নিচ্ছি, হুবহু শ্যাডো নিচ্ছি। তো আমি শ্যাডোটা কত দূর নেব আগে এটা নির্ধারণ করে নিলাম যে এই পর্যন্ত শ্যাডো নিলে ঠিক আছে, এবং এটা আমি এই পাশে নেব।
যদি এই পাশে নিলে আপনারা বুঝতে পারছেন না, এই পাশে নিয়ে দেখাই। এবং অপাসিটি কি, অপাসিটি হলো যে ঝাপসা, আর হলো যেটা দেখা যায় ভিজিবল। তো শ্যাডো সবসময় এরকম ঝাপসা হয়, মনে হচ্ছে এরপর থেকে কেউ লাইটে আলো দিয়েছে এরকম। তো শ্যাডো এরকম হবে নর্মালি। মূল অবজেক্টের চাইতে শ্যাডো সবসময় ঝাপসা হবে। তো এই যে সাইজ, এটার অর্থ হলো ফেদার। ফেদার দিলে কি হবে, এটা দেখেন ব্লার হয়ে যাচ্ছে। ব্লার কতটুক নেব, এই ক্ষেত্রে ব্লারটা আমি এরকম নিচ্ছি। তো এটা একেবারে নর্মাল, একেবারে সুন্দর বোঝা যাচ্ছে যে একটা শ্যাডো আছে পিছনে, নর্মাল। যদি মনে হয় যে না শ্যাডো আরেকটা নেওয়ার দরকার, আবার ডাবল ক্লিক করবেন। এখানে ডাবল ক্লিক করার পরে এই শ্যাডোতে আপনি যাবেন, যেহেতু এই শ্যাডোতে আপনি কাজ করছেন এখন। এখান থেকে অপাসিটিটা আর একটু বাড়ায় নেবেন। এখান থেকে অপাসিটি আর একটু বাড়ায় নিন, তাহলে শ্যাডোটা একটু ভালো বলতে পারবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। বৃষ্টি জাহান, জি ভাইয়া। আচ্ছা আপনি এমন একটা সময় আসলেন। আচ্ছা দেখেন, তারপরেও বুঝতে পারবেন। ভাইয়া আমি ভাবছিলাম যে 9টায় ক্লাস আপডেটটা দেখিনি আপনাদের। হ্যাঁ হ্যাঁ, 8:15 বা 8টা থেকে হয়। 8:15 আমি নিয়েছিলাম, মানে যে মেগাবাইট লোড দিতে গিয়ে সময় লাগলো এই জন্য। তো এই এই হলো একটা শ্যাডো, এবং এই শ্যাডোটা এর সাথে জোড়া লেগে যাবে। এখন যদি বায়ার চায়, আবার বোঝেন, শ্যাডোতে দিয়ে দিলাম, এটা কিন্তু এখন আছে দুইটা মোডে আছে। যদি বলে যে ক্লায়েন্ট বলে যে আমার হলো শ্যাডোটা লাগবে এবং এটা পিএনজি ট্রান্সপারেন্ট মোডে লাগবে, তাহলে জাস্ট এই লেয়ারটা আনভিজিবল করে দেবেন। তাহলে আমরা জানি যে এটা ট্রান্সপারেন্ট। এখন এটা যেটার উপরে নিয়ে গিয়ে বসাবো সেরকমই দেখাবে। সাপোজ আমি দেখালাম, এটা এখানে বোঝা যাচ্ছে না, এটা সলিড কালার নিয়ে দেখায়। এবার এটার উপর নিয়ে গিয়ে দেখি, ও এটাও তো শ্যাডোর মতোই হয়ে গেল। আচ্ছা কালারটা দেখি চেঞ্জ করা যাচ্ছে না। এটার কালার আর শ্যাডোর কালার একরকম হয়ে গেছে। স্যার হালকা সবুজ দেন। এই সমস্যাটা এর আগেও হয়েছে। আচ্ছা, ট্রান্সপারেন্টটাকে সেভ করতে হবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলে আসবে কিনা, সেভ করার পরে আসবে, এটা অটোমেটিক চলে আসবে। আর যেটা আমাদের জেপিজি ফরম্যাট, এই ফরম্যাটের সবচেয়ে বেশি চাই বা তখন এটা একবারে জেপিজি ফরম্যাটে বা পিএনজি যে কোনো একটা দিলেই হলো। যদি যখন বলে দেবে, আপনার জিজ্ঞেস করে নেবেন যে আপনি কি ফরম্যাটে নেবেন, ও যদিও বলে দেবে, তারপরও বলবেন যে আপনি কি জেপিজি ফরম্যাটে নেবেন না ট্রান্সপারেন্ট পিএনজিতে নেবেন। যদি সে রিকোয়ারমেন্ট না বলে, তো নর্মালি এরকম 5টা ইমেজের জন্য আমাদের $5 আমরা দাবি করতে পারি, বাজেট করতে পারি, কোনো সমস্যা নেই। আর আমরা বাঙালি তো, মানে টাকা একটু করতে হবে। আর একেবারে যে সস্তা করে দেবেন তাহলে কিন্তু আপনার কাজ দেবে না, তখন বলবে যে এই হলো কাজ খুব একটা ভালো জানেন না, এই জন্য সস্তা করে দিচ্ছে। এখন যদি বলে দেন যে আমি 30টা করে দেবো $5, তাহলে ও বায়ার জানে যে এটা 30টা করতে গেলে কত সময় লাগবে, আর এটার জন্য এই বাজেট না। তো অত একবারে সস্তা করা যাবে না। তো এখন আপনারা যেটা করবেন, আপনারা এটা 2-3টে ইমেজ নামায় করেন, আর আমি বৃষ্টি ধানকে আরেকবার দেখাই জিনিসটা। এখানে যান, বোতলের ইমেজ নামান, এরকম ইমেজ নামাবেন যাতে কাজ করা সহজ হয়, এরকম স্বচ্ছ, এরকম যাতে। এটা দিয়ে আমরা একটা গিগ ওপেন করব, সেটা হলো ব্যাকগ্রাউন্ড রিমুভ অ্যান্ড শ্যাডো ক্রিয়েশন। এটার উপরে একটা গিগ হবে, কিন্তু আপনারা তো আগাচ্ছেন না, আর না আগালে তো আমি গিগ ওপেন করতে পারবো না। একটা গিগ আগে ওপেন করি, তারপরে দেখেন যে কত দ্রুত গিগগুলো ওপেন করা যায়। কিন্তু আপনারা
ভয় পাচ্ছেন না, কেন হচ্ছে না। তো যান অনলাইনে গিয়ে এরকম একটা ইমেজ নামান। প্রত্যেকটা আলাদা আলাদা হবে কি? প্রত্যেকটা আলাদা আলাদা হবে। আমি 5টা গিগ দেবো আর 2টা গিগ ফাঁকা রাখবো, 7টা গিগ দেওয়া ঠিক না। এই এই 2টা গিগের অলরেডি আপনাদের আমি শিখাই দিচ্ছি। যে আবারও বলছে, দেখেন আমি লিখে দিচ্ছি একবারে ডিসপ্লে দেখেন। আমরা প্রথম যেটা গিগ দেব এটা হলো 1 নম্বরে দেবো আনওয়ান্টেড অবজেক্ট রিমুভ। এটার অনেক কাজ আছে অনলাইনে। আনওয়ান্টেড অবজেক্ট রিমুভ অ্যান্ড অ্যাড ওয়াটারমার্ক। এটা অ্যান্ড অ্যাড ওয়াটারমার্ক, এটা মৌলিক নাম আর কি, এর সাথে কিছু কিওয়ার্ড দিলে আমরা দিতে পারি, যেটা আমি দেখেছি এর আগে। আর একটা দেখো হলো ব্যাকগ্রাউন্ড রিমুভ। আমি কেন আনওয়ান্টেড এর সাথে ব্যাকগ্রাউন্ড আনতে চাই না আপনি বুঝতে পারছেন এখন? এটার জন্য আলাদা একটা গিগে দেবো আমি। একেবারে সহজ কাজ, ব্যাকগ্রাউন্ড রিমুভ অ্যান্ড শ্যাডো ক্রিয়েশন। শ্যাডো ক্রিয়েশন। আর আরেকটা দিতে পারেন নিক জয়েন্ট, যেটা আরো ইজি কাজ। নিক জয়েন্ট, নিক জয়েন্ট এন্ড গোস্ট ম্যানিকুইন। ম্যানিকুইন এই কাজগুলো যদি আপনারা ধরতে পারেন কোনো বায়ারের ভালো, তাহলে এত পরিমাণে কাজ দেবে, যদি কোয়ালিটি সম্পন্ন কাজ দিতে পারেন যে আপনিও কাজ করবেন, সাথে দেখবেন যে আপনার আরো 2-1 জনের প্রয়োজন হবে। মোটামুটি 3টা গিগ দেওয়ার মতো যথেষ্ট অ্যাবিলিটি এখন আপনাদের আছে। এখন আমি এই 3টা গিগের সাথে আরো যেটা করবো, আরো অনেকগুলো গিগ আপনাদের দিয়ে দেখাবো। ভাইয়া হ্যাঁ বৃষ্টি জাহান। ভাইয়া আমি হচ্ছে তো ফাইবারে ডিজিটাল মার্কেটিং এর ওটা দিয়ে হচ্ছে আমার লগ ইন করা। তা আমি এখন যদি গ্রাফিক্স এরটা করি আমি কিভাবে করবো আমি তো বুঝতেছি না। আমার ফাইবারে গেলে হচ্ছে ওটাই শো করতেছে আচ্ছা আমি দেখাচ্ছি আপনাকে। ডিজিটাল মার্কেটিং এর যেটা করার। আচ্ছা আমার একটা আইডিয়া আছে, আইডিয়াটা এই কাজের জন্য ব্যবহার করে এটা দিয়ে আপনি কেমন আর্ন করছেন ডিজিটাল মার্কেটিং থেকে? ভাইয়া আমি কোনো আর্ন টার্ন করি নাই, আমি এখনো প্রসেস। আরে ইয়ার, কিন্তু পাই না। আচ্ছা সরি আমি আপনাদের কথা কিছুক্ষণের জন্য শুনতে পাইনি, নেট চলে গেছে। ওরা বললেন কি বলছিলেন? হ্যালো, হ্যাঁ, ফাইবারে গেলে হচ্ছে আমার অ্যাকাউন্টের প্রোফাইলের ছবিটার পাশে হচ্ছে সুইচ টু সেলিং, সুইচ টু বাইং আসে না, ওটা আমার দেখায় না। আচ্ছা না আসার তো কোনো কারণ নেই, এখানে গিয়ে যে এখানে তো দেখা যাবে। ও আচ্ছা, এটা হয় একটা কারণে হয়। আচ্ছা দেখছি আপনারটা আগে। বৃষ্টি জাহান যেটা বলছিল ওটা আমি সমাধান করি, না হলে মনে থাকবে না। দেখেন আমার এখানে একটা গিগ আছে, এই এই আইডিটা আমি এই কাজে ব্যবহার করি। আমার একটা ফোন আসছিল, তো দেখেন ফাইবারে আমার একটা গিগ আছে, এটা ডিজিটাল মার্কেটিং এর একটা গিগ। এটা হলো কিয়ার রিসার্চ এন্ড কম্পিউটার অ্যানালাইসিসের উপরে গিগ আছে। তো এটা কিন্তু ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমার এই ইয়াটা, যখন আমি ডিজিটাল মার্কেটিং শিখি শুধু একটা মাত্র গিগে আমি ওপেন করেছিলাম। তো আমি যদি মনে করি যে এই ফাইবার অ্যাকাউন্টটাকে পুরোপুরি এখন আমি গ্রাফিক্সে নিয়ে আসবো, তাহলে আমাকে যেটা করতে হবে। আচ্ছা বৃষ্টি জাহান কি দেখতে পাচ্ছেন বিষয়টা? জি ভাই দেখতে পাচ্ছি। আচ্ছা। আমার কোশ্চেন হচ্ছে যে পুরোপুরি না নিয়ে দুইটাকে আলাদাভাবে করা যায়, এর কোনো কি সিস্টেম? আচ্ছা দেখেন, একসাথে যদি আপনি 2 রকম জিনিস সেল করেন, এখানে যে সেলার লেখা আছে না, আপনি তো সেলার। ভাই আমি সেল করবো না, মানে ওইটাও থাকুক আমার সাথে থাকুক, মানে এটার জন্য কোনো ব্যতিক্রম পদ্ধতি যদি না আছে। কোনো সমস্যা নাই, বাহ্যিক দিক থেকে কোনো সমস্যা নাই, কিন্তু
যদি কেউ আপনাকে কাজ দিতে যায়, আপনার প্রোফাইলে যদি কেউ যায় এবং দেখে যে আপনি 3-4 রকমের গিগ খুলে রাখছেন, 3-4 ক্যাটাগরি, যেটা একটা গ্রাফিক্সের, একটা সোশ্যাল মিডিয়ার, একটা কিওয়ার্ড রিসার্চে, তাহলে বায়ার কনফিউজ হবে, ক্লায়েন্ট কনফিউজ হবে, বলবে যে আসলে এ কোন জিনিসের প্রতি পারদর্শী। এখন কেউ যদি বলে যে মানে একটা উদাহরণ দিয়ে বলি, একজন কেউ পাইলট, তো পাইলট কিন্তু বাইক চালাতেই পারে, কোনো সমস্যা নেই। এখন যে শুধুমাত্র একজন বাইক চালক, ও যদি বলে লিখে রাখে যে আমি পাইলট, তাহলে তো হবে না। তো আপনার এটা কেন বললাম যে আপনি যদি গ্রাফিক্স নিয়ে কাজ করেন, সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করতে পারবেন, এটা একেবারে সরাসরি অপশন আছে। আর যখনই আপনি কিওয়ার্ড রিসার্চে চলে যাবেন, এই যে আমার মতো গিগ দিয়ে দেবেন, তখন এটা একেবারে স্পেসিফিক, যেটা হলো ডিজিটাল মার্কেটিং এর গিগ। তো মজার ব্যাপার হলো গ্রাফিক্সের সুবিধাটা আছে, আপনি যদি সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করেন তাহলে এটার সুবিধা আছে। আপনি মানে ভাইয়া SEO রিলেটেড কাজ করলে জাস্ট ওটা দিয়ে ফোকাস করতে হবে, আর সোশ্যাল নিয়ে করলে আমি গ্রাফিক্সটা নিয়েও করতে পারবো। হ্যাঁ, গ্রাফিক্স নিয়ে করতে পারবেন। হ্যাঁ, এসইও নিয়ে করলে জাস্ট এসইও নিয়ে থাকতে হবে, কারণ এসইওর বাইরে আপনার ভাবার সময় পাবেন না, এত পরিমাণে কোনো সময় দেওয়া লাগে। তো এই গিগটা, এই যে এই প্রোফাইলটা দেখছেন, এটা আমি কিছুদিনের ভিতরে এটাকে আমি করব, গ্রাফিক্সে নিয়ে আসবো। কারণ আমি এখন এই কিওয়ার্ড রিসার্চ নিয়ে কাজ করা বন্ধ করে দিছি, কারণ আপনার দুই দিকে আমি আর মনোযোগ দিতে যাচ্ছি না। আমি এখন সোশ্যাল মিডিয়া আর আপনার গ্রাফিক্স নিয়ে কাজ করছি। আর আরেকটা কাজ আমি করি, একটা লোকাল কাজ করি, সেটা হলো গুগল ম্যাপিং এর কাজ করে। তো ওটার সাথে গ্রাফিক্স জড়িত আছে। তো ভাইয়া আপনার এখানে তো কোনো গ্রাফিক্সের লিঙ্ক দেখতে পাচ্ছি না, তাহলে কি আপনি যদি বলতে চাই যে আপনি ফাইবার কি কোনো কাজ করেন না এরকম কিছু নাকি? হ্যাঁ, না না, আমি আসলে কোন ট্রেনারে আপনাকে দেবে না অরিজিনাল। অনেক সময় তারা অরিজিনাল আইডি দিতে চায় না, এতে অনেক ঝামেলা হয়, বুঝতে পারছেন? আমরা আমাদের অরিজিনাল যদি আইডি থাকেও, একটা প্রতিষ্ঠিত আইডি থাকে, মানে ফাইবারে একটা অ্যাকাউন্ট থাকে, এটা আমরা শো করতে চাই না। কারণ বেসিক্যালি যেটা হয় যে এই যে fiverr.com এবং ইউজার নেম দিয়ে অনেকে আছে না, যারা বেশি চালাক বা বেশি বুদ্ধিমান, এরকম আছে অনেকে, ওরা গিয়ে যেটা করে অনেক ঝামেলা করে। আমাদের সব স্টুডেন্টই যে ভালো, ব্যাপারটা এরকম না, কিছু দুষ্ট স্টুডেন্ট থাকে বা এরকম থাকে আর কি। তো এই জন্য আমরা আমাদের পার্সোনাল যদি খুব ভালো একটা অ্যাকাউন্ট থাকে, এটা আমরা শো আপ করি না। এটা আপনাদের দেখাচ্ছি যাতে আইডিটা আপনি বুঝতে পারেন এই ব্যাপারগুলো, এই জন্য এটা দেখানো। এটা আমার আইডি দেখা যাচ্ছে নষ্ট হয়ে গেলে তেমন একটা কষ্ট লাগবে না। তো ব্যাপার হলো এটা। তো আশা করি আপনি এটা বুঝতে পারছেন। তারপরে আপনি যদি এটাকে কনভার্ট করতে চান, তাহলে প্রোফাইলে গিয়ে পুরোপুরি এখানে চেঞ্জ করা যাবে, এই গিগ ডিলিট করে দেওয়া যাবে, এই যে এগুলো চেঞ্জ করা যাবে, সব চেঞ্জ করা যাবে। এগুলো চেঞ্জ করে দিলে হয়ে গেল, তখন আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার হয়ে গেলেন, আর নতুন গিগ দিলেন, ব্যাস। আমার একটা রিভিউ আছে এই জায়গাতে, একটা দুইটা কাজ করেছিলাম। তো এ হলো বিষয়। আর পুষ্পা যেটা বললেন যে বাইং এন্ড সেলিং মোড, এটা না পাওয়ার তো কিছু নাই। আপনার প্রোফাইল ক্রিয়েট করলে এরকম বাইং এন্ড সেলিং মোড দেখাবে। তো তারপরও আপনি হলো দেখান, মানে স্ক্রিন শেয়ার করে দেখান দেখে আমাদের। পুষ্পাকে শুনতে পাচ্ছেন? ঠিক আছে ভাইয়া, দেখ। জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার করেন, তারপরে আপনাদের আমি শ্যাডো ক্রিয়েশনের 3টা ইমেজের কাজ দেব। আর যেহেতু বৃষ্টি যখন পরে আসলো, ওনাকে আমি দেখাবো আবার কাজটা। আমি পিসি থেকে একটু কানেক্ট হয়ে তারপর স্ক্রিন শেয়ারটা করছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ততক্ষণ আমি আপনাদের যেটা দেখাচ্ছিলাম, আপনারা এরকম সলিড ইমেজ নেন, যেটাতে শ্যাডো ক্রিয়েট করা সহজ হবে, এরকম যাতে ইমেজ নেন।
গুগলে গিয়ে বোতল ইমেজ বলে সার্চ দেন, সার্চ দিয়ে এরকম 3টা ইমেজ ডাউনলোড করে যারা এতক্ষণ দেখলেন নয়ন সাহেব, জুবাইর, পুষ্পা, আপনারা শ্যাডো ক্রিয়েশন করবেন, 3টা ইমেজ এরকম নেবেন। তারপরে শ্যাডো ক্রিয়েশনের আরো 2টা ইয়া দেখাবো, একটা হলো ড্রপ শ্যাডো দেখালাম, মিরর শ্যাডো দেখাবো, আর একটা হলো যে রিয়ালিস্টিক শ্যাডো দেখাবো। এরকম ভাবে নিয়ে ফটোশপে কাজ করা। আর বৃষ্টি জাহান, আপনাকে আমি দেখাচ্ছি যেটা আমি এতক্ষণ দেখাচ্ছিলাম, আপনি তো পরে আসলেন। ভাইয়া তো দেখেন এরকম একটা ইমেজকে পাত করা লাগে। পাত শব্দের অর্থ হলো এটাকে কাজের উপযোগী করার জন্য আমরা এই বর্ডার ইমেজকে বিভিন্ন অংশে ভাগ করি। তো সিঙ্গেল ভাগ হলো পাত, আর যখন আমরা মাল্টি পাত করব তখন এটাকে মাল্টি পাত বলে, মানে অনেকগুলো যখন পাত করব। যেমন যদি বলি যে এই বোতলের কালারটা আমি চেঞ্জ করব, এটা ভালো লাগছে না, এই এই সিপির কালারটা চেঞ্জ করব এবং বোতলের কালার আছে যেটা আছে সেটাই রাখবো, তো এটা কিন্তু সম্ভব করা ফটোশপে। তো এটা করতে গেলে কিন্তু পাত 2টা করা লাগবে, তো ওইটাকে তখন মাল্টিপাত বলে। তো আপনি পূর্বের ভিডিওগুলো দেখলে এটা বুঝতে পারবেন। এখন এটার যেটা করব যে আমরা শ্যাডো দেব। এটা একটা ইমেজ তোলা আছে, ধরছি যেটা ক্যামেরাতে তোলা। এখন এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে সুন্দর একটা শ্যাডো দেব, যাতে বোঝা যায় যে একটা কোন অবজেক্টের ওপরে বা সাইড থেকে আলোর মতো পড়েছে। তো এখানে কিচ্ছু নাই, ব্ল্যাঙ্ক। দেখেন একটা পাথের জন্য, একটা পাথ ক্রিয়েট করার জন্য এই জায়গাতে ক্লিক করলাম, এখানে নিউ পাথ অপশন এটা। আবার এই জায়গাতে যেটা করলাম যে এইখানে একটা লেয়ার তৈরি করে নিলাম, সরি, এই লেয়ারটা কপি করে নিলাম। তো এটার ভিজিবিলিটি, এটা এই চোখের মতো যেটা দেখতে পাচ্ছেন, এটা ভিজিবল হয় এবং ভিজিবল হয় না, এটা ভিজিবিলিটি অফ করে দিলাম। আর এটাকে সিলেক্ট অবস্থায় রেখে আমি এটাতে এখন কাজ করব এবং এখানে একটা পাথ তৈরি হবে। তো পাথ করতে গেলে আমার পেন টুল নেওয়া লাগবে। পেন টুল নিয়ে আমি কাজের সুবিধা আছে দ্রুত করে দেখাচ্ছি। এভাবে একটা সিঙ্গেল ক্লিক করে আপনি এভাবে পাথ করবেন পেন টুল দিয়ে। তো এটা করতে গেলে একটু বিশেষ দক্ষতা লাগবে, এখানে কিছু ফাংশন আছে এই পেন টুলের, যেগুলো আপনি ভিডিও দেখলে আশা করি অনেকটা বুঝতে পারবেন। তো এইভাবে একটা আমি খুব দ্রুত একটা পাথ তৈরি করে দিচ্ছি।
এই হলো একটা পাত তৈরি হলো, দেখেন এখানে যে বোঝা যাচ্ছে যে একটা পাত তৈরি হয়েছে। এটা তৈরি করার পরে আমি কন্ট্রোল ইন্টার দিচ্ছি, তাহলে এটা সিলেকশন হবে। সিলেকশন হওয়ার পরে যেটা করব, আমি যদি এখন ডাইরেক্ট ডিলেটে ক্লিক করি তাহলে আমার মূল ইমেজটাই চলে যাবে, ফটোটাই চলে যাবে। তো এটাকে সরানোর জন্য কন্ট্রোল শিফট একসাথে চেপে ধরে আই ক্লিক করতে হবে, তিনটা একসাথে কন্ট্রোল শিফট আই, তাহলে এটা ইনভার্স হয়ে পিছনে গেল। পিছনে এখন ক্লিক করলে এটা ইমেজটা চলে গেল। এখন তার আগে যেটা করব, এখানে আমি ফেদার দেব। ফেদার দিলে জিনিসটা চারিদিকে যে আমি কেটেছি ইমেজটা এটা বোঝা যাবে না। তো এই জন্য শিফট ফাংশন F6 এ ক্লিক করব, পয়েন্ট এখানে 50 আছে, আমি এখানে 1 দেব। 1 দিয়ে আমি আর ইনভার্স করে নিব, ইনভার্স করে ডিলিটে ক্লিক করলে আমার এটা চলে যাবে পিছন থেকে ব্যাকগ্রাউন্ড। তারপরে ভাইয়া এখন কি ক্লিক করতে বললেন? শিফট? আচ্ছা আমি আবারও বলছি, আস্তে আস্তে বলছি। আচ্ছা দেখেন এ পর্যন্ত তো বুঝতে পারছেন যে এটা আমি পাত করেছি কেটে পেন্টুল দিয়ে। জি ভাইয়া, বুঝতে পেরেছি। এরপরে এটাকে আমি সিলেক্ট করব, এখনো তো এটা সিলেক্ট অবস্থায় নাই। তো সিলেক্ট করতে হলে আমাকে কন্ট্রোল ইন্টারে ক্লিক করতে হবে, একসাথে চেপে ধরে কন্ট্রোল চেপে ধরে ইন্টারে ক্লিক করবেন, তাহলে এটা সিলেক্ট হলো। এখন আমি যদি কন্ট্রোল ডি দেই তাহলে দেখেন এটা আমার মূল ইমেজটাই চলে যাচ্ছে। তার মানে এটা ইনভার্স হয়ে আছে, এটাকে পিছনে নিতে হবে। মানে আমার ব্যাকগ্রাউন্ড হয়ে আছে এই বোতলটা, তো ব্যাকগ্রাউন্ড তো আমার আসলে বোতলটা না, ব্যাকগ্রাউন্ড তো আমার পিছনে যেটা এটা। তো এইটা নিতে হলে ইনভার্স বলে এটাকে, কন্ট্রোল শিফট একসাথে চেপে ধরবেন, ধরার পরে আই বাটনে ক্লিক করবেন, কিবোর্ডের যে আই বাটন আছে আই বাটনে ক্লিক করলে বাস এটা ইনভার্স হলো। তো ইনভার্স হওয়ার পরও কিন্তু আমরা ফেদার দিতে পারি। আপনি ইনভার্সটা বুঝতে পারছেন যে কন্ট্রোল শিফট আই একসাথে হবে। জি ভাইয়া, বুঝতে পেরেছি। নোট করে নিন, নোট না করলে মনে থাকবে না আপনার। হ্যাঁ, নোট করতেছি ভাইয়া, এগুলো মনে থাকে না কিবোর্ডে জিনিসগুলো। হ্যাঁ, তারপরে যেটা করবেন যে শিফট F6 ফাংশন 6, এই যে যেটা হলো আমাদের F1 থেকে F12 পর্যন্ত যে ফাংশন বাটনগুলো থাকে, এটা শর্টকাট বলছি আমি, যেহেতু শর্টকাটে আমাদের কাজ করতে হবে ভবিষ্যতে। তো এখানে নর্মালি 0.05 মানে হাফ থেকে 1 পর্যন্ত নিতে হয়। তো এই ইমেজের ক্ষেত্রে আমি 1 নিচ্ছি, কিছু ইমেজের ক্ষেত্রে আছে যে হাফ নিতে হয়, নর্মালি 1 নেওয়া যায়। তো নেওয়ার পরে আমি ওকে করলাম। ওকে করার পরে আমি যদি এখন কন্ট্রোল ডিলিটে ক্লিক করি তাহলে আমার এই ব্যাকগ্রাউন্ডটা আসবে, যে ব্যাকগ্রাউন্ডটা যে এখানে সিলেক্ট করা আছে এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড, এই যে সেট ব্যাকগ্রাউন্ড কালার, মানে এটা ব্যাকগ্রাউন্ড, এটা ফরগ্রাউন্ড। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা নেব না, আমি কোনো ব্যাকগ্রাউন্ড নিতে চাচ্ছি না আপাতত। তো ব্যাকগ্রাউন্ড না নিতে চাইলে আমি শুধু ডিলিট বাটনে ক্লিক করব, এই অবস্থায় রেখে জাস্ট ডিলিট বাটনে ক্লিক করলে আমার ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে। তো ব্যাকগ্রাউন্ড চলে গেলে তখন কন্ট্রোল ডি ক্লিক করতে হবে একসাথে, কন্ট্রোল ডি, তাহলে এটা ডিসিলেক্ট হবে। এটা সিলেক্ট অবস্থা থেকে ডিসিলেক্ট হবে। দেখেন এটা এই যেটাকে বলে মুভ টুল, এই মুভ টুল দিয়ে এখন আমি যেখানে চাই সেখানে নিতে পারবো, এটা আমার কাজের উপযোগী হয়ে গেছে একরকম। তো এটা আবার কি করে আনলাম দেখেন, এই যে এই চারিকোলে এই যে ব্যাপারটা, এটা যেটা এই বর্ডার আসলো চারিপাশ দিয়ে, তো এটা হলো ট্রান্সপারেন্ট, এটা ট্রান্সপারেন্সি, যে এটা আমি ছোট করব, বড় করব, এটা রিসাইজ করব, বিভিন্ন সাইজে নিতে পারবো। তো এটা শর্টকাট হলো কন্ট্রোল টি ক্লিক করবেন, কন্ট্রোল টি, তাহলে এই আমাদের সিলেকশনটা চলে আসবে। এরপরে এই যে পয়েন্টারগুলো দেখছেন চার কোনায়, তারপরে উপরে নিচে, তো এগুলোতে বিভিন্ন কাজ করা যায়। কাজগুলো দেখেন, আমি যদি মনে করি যে এই বোতলটাকে আমি একটু হেলাবো কত এঙ্গেল ডিগ্রিতে, এটা হেলবে কিন্তু এই যে এই চিহ্নটা আসতে হবে, এই যে এই চিহ্নটা যেটা দেখতে পাচ্ছেন এই যে কার্সরের সাথে আপ ডাউন করছে, এই চিহ্নটা। আর এই চিহ্ন যখন আসবে এটাকে আমি আবার কন্ট্রোল জে দিয়ে পিছনে নিলাম, কন্ট্রোল অল্টার জে দিয়ে শর্টকাট করতে হলো
কেটে দিয়েছি, কন্ট্রোল টি। তারপরে দেখেন এই যখন এই কর্নারে নিয়ে যাব, এই তীরের মতো যখন চিহ্নটা আসবে, তখন আমি যদি নর্মালি এভাবে নিই তাহলে বোতলের কিন্তু চেঞ্জ হয়ে যাবে, শেপ চেঞ্জ হয়ে যাবে, সাইজ চেঞ্জ হয়ে যাবে, টোটালি সাইজ চেঞ্জ হয়ে যাবে। তো এটা ঠিক রাখার জন্য শিফট চেপে ধরে আমাকে এই কাজটা করতে হবে। শিফট চেপে ধরে আমি সাইজ ছোট বড় নিতে পারবো। এটাও লিখে নেন যে শিফট চেপে ধরে আমি এই সাইজটা ছোট বড় করতে পারবো। শিফট না চাপলে এটা সাইজ ঠিক থাকবে না। তো এখন আমাদের মূল ইমেজ কিন্তু এটা, এই যে এটাকে আমি আনভিজিবল করে রাখছি, তাই দেখা যাচ্ছে না। তো আমি যেহেতু এটাতে কাজ করছি, এর দুইটার মাঝখানে একটা আমি আবার লেয়ার নেব। এই লেয়ারটা উপরে চলে আসছে, লেয়ারটা নিচে নামাই নেব। এই লেয়ারের ব্যাপারটা কিন্তু আপনাকে এবার মাথায় কিন্তু খেলাতে হবে, নাহলে গোলায় যাবে যে কোনটা কিভাবে নিচ্ছেন। আমার এইটা সবসময় সামনে থাকবে, আর এর পিছনে যেটা আমি ব্যাকগ্রাউন্ড নেব, এটা কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নেই, এখন ট্রান্সপারেন্ট হয়ে গেছে। তো আমি ব্যাকগ্রাউন্ড নিতে হলে এই ইমেজটার পিছনে ব্যাকগ্রাউন্ড নিতে হবে। তো এর পিছনে মানে নিচে, নিচে নেওয়ার পরে আমি এখানে একটা কালার দেবো, তো হোয়াইট কালার দিচ্ছি। হোয়াইটও কিন্তু একটা কালার, তো কালার দিচ্ছি হোয়াইট। কালার দেওয়ার পরে আমি এই লেয়ার সিলেক্ট অবস্থায় রেখে কন্ট্রোল ডিলিট চাপবো, তাহলে এটা আমার ব্যাকগ্রাউন্ডটা চলে গেল। দেখেন এখন একটা পিছনে ব্যাকগ্রাউন্ড চলে আসছে, সেটা সাদা। তো আমি এখন এটাতে শ্যাডো ক্রিয়েট করব। এখন কোনো শ্যাডো নাই, কোনো শ্যাডো নাই, জাস্ট নর্মাল এটা বোতলটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়েছে। তো শ্যাডো ক্রিয়েট করতে হলে আমার এই লেয়ারে রাখতে হবে, যে লেয়ারটা নিয়ে আমি কাজ করছি। এই লেয়ারে রেখে আমি হয় এখানে ডাবল ক্লিক করতে পারি দুইটা, তাহলে অপশন আসবে, অথবা এটাতে রাইট ক্লিক করলে মাউসে চলে আসবে ব্লেন্ডিং অপশন। দেখেন এটাও লিখে নিতে পারেন যে এটাতে আমি রেখে এই যে লেয়ারে আমি কাজ করছি, এই লেয়ারে রেখে রাইট ক্লিক করলাম, করার পরে ব্লেন্ডিং অপশনে আমি যাব। ব্লেন্ডিং অপশনে গিয়ে নিচে দেখেন শ্যাডো আছে, এই যে ড্রপ শ্যাডো, যে কোনো একটাতে আমি ক্লিক করব। এই প্লাসে ক্লিক করলে আমার অপশনগুলো চলে আসবে, এক্সপ্যান্ড হবে। তো আমি একটু সাইডে নিচ্ছি। এখন আমি এখানে শ্যাডো দিতে পারবো। অপাসিটি মানে এটা কেমন হবে, যেমন ধরেন এটা খুবই ডার্ক হবে না একটু হালকা ডার্ক হবে, এটা বোঝায় অপাসিটি দ্বারা। তো আমি অপাসিটি নর্মালি 30-এর ভিতরে বা 32-এর ভিতরে রাখছি। এটা কোনো কিন্তু নির্দিষ্ট কোনো ইয়া নেই, মাপকাঠি নেই। যেটা আমার জন্য এখন সুইটেবল হবে সেটা নিচ্ছি। তার মনে হচ্ছে যে এটা এখন সুইটেবল। তো ডিস্টেন্স মানে এই শ্যাডোটা আসলে মূল অবজেক্ট থেকে কত দূরে থাকবে, তো নর্মালি আমি এত দূরে রাখছি, একটু এতে রাখছি। এবং এই ডিস্টেন্সটা আমি ইচ্ছা মতো কিন্তু একে আমি মুভ করাতে পারবো। তো মুভ করার হচ্ছে আমি এই পর্যন্ত নিচ্ছি, এবং এই যে অ্যাঙ্গেল এটা দিয়েও করা যাবে। এই যে এটা ঘোরালে কিন্তু চেঞ্জ হবে, ডান থেকে বামে যাবে, বাম থেকে ডানে যাবে। তো আমি একটু এই পাশে নিচ্ছি। এই পাশে নিলাম হালকা করে। ডান থেকে বামে নেওয়ার ইয়াটা একটু মানে একটু দেখা যাচ্ছে। এই যে এই অ্যাঙ্গেল, যে ঘড়ির কাটার মতো যেটা দেখা যাচ্ছে না, এটা যদি আমি ঘুরাই এই পাশে নিয়ে আসি তাহলে এটা বামে চলে আসবে। দেখেন বামে চলে আসবে। আবার যদি এটাকে যদি আবার এই পাশে নিয়ে যাই বাম পাশে, এটা আবার ডানে চলে আসবে। অথবা আমরা মাউস পয়েন্টার দিয়ে আমরা এটা কাজ করতে পারি। মাউস পয়েন্টার দিয়ে আমরা অ্যাঙ্গেল ঠিক করতে পারি। তো এখন মনে হচ্ছে যে এই পাশ থেকে একটা লাইট আছে এবং লাইটের একটা শ্যাডো পড়ছে। তো এই শ্যাডোটাকে আরো স্মুথ করার জন্য যে ফেদার আমরা নিয়েছিলাম আগে, ওই ফেদারটা এখানেও আছে, এই যে সাইজ নামে আছে। তো এখানে হালকা আমরা ফেদার নেব একটু। দেখেন একবার বেশি নিলে কিন্তু দেখা যাবে না, এটা ব্লার হয়ে যাবে। দেখেন দেখতে হবে যে ফেদারটা কতটুকু নিলে এটা ন্যাচারাল দেখাবে। হ্যাঁ, এটা একেবারে পারফেক্ট হচ্ছে। ওকে নিলাম। এখন দেখেন এটা দুই রকম হয়েছে, একটা হলো ট্রান্সপারেন্ট শ্যাডো আছে, ইভেন একটা ব্যাকগ্রাউন্ড
কালারের সাথেও একটা শ্যাডো আছে। তো খুবই সিম্পল কাজ এটা। এটা শেখার জন্য প্রথমে ক্লিপিং পাথ করা জানতে হবে, যেটা যে পাথ বললাম এটার নাম হলো ক্লিপিং পাথ। এই পাথটা করা জানতে হবে, না হলে এটা করা সম্ভব হবে না। এই ভিডিও যেহেতু এটা আমি আপলোড দিয়ে দেবো, আপনারা বারবার এটা রিপ্লাই করে দেখতে পারবেন। আচ্ছা নয়ন সাহেব, আর তারপরে দুইটা বানাইছি দুইটা বান আমি এখন শেয়ার করি। আচ্ছা আর আমি দুইটা বানাইছি আচ্ছা আপনি আরো দুইটা বানাতে থাকেন যতক্ষণ সময় আর কি ইয়ে করা যায়। এতগুলা আর বানান, প্র্যাকটিস যত দিবেন তত, এটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে ফটোশপ। হ্যাঁ পুষ্পা শেয়ার। এখন আর ভালো লাগে না, হোমওয়ার্কে করবো। আচ্ছা ঠিক আছে, আর একটা করেন। পুষ্পা আপনি শেয়ার করেন। জি ভাইয়া, আমার অ্যাকাউন্টটা মনে হচ্ছে কি আমি মনে হয় বায়ার হিসেবে অ্যাকাউন্ট খুলে দিছি। আচ্ছা খোলেন, বায়ার এবং বায়ার থেকে সেলারে চলে যাওয়া যাবে, একই একই অ্যাকাউন্ট। জি ভাইয়া, এই কি দেখা যাচ্ছে? না এখন আসেনি। আজকে আমার নেটওয়ার্ক অনেক প্রবলেম করছে ভাইয়া, এতক্ষণ লাগছে আমার ওই যে মিটে লগ ইন করতে। আমিও সমস্যার সম্মুখীন হচ্ছি। হ্যাঁ আসছে, ছোট ডিসপ্লেটা একটু বড় করেন। ডিসপ্লে তো ভাইয়া বড় করাই আছে। আম, আচ্ছা আপনি গান বোঝা যাচ্ছে, যেটুকু সেটুকু বোঝা যাচ্ছে। আপনি আপনার জায়গায় যান, যে ইয়াতে যান। ফাইবারে যান। এই যে। আমার নেটওয়ার্ক আসলে অনেক স্লো, আমি করছি কিন্তু অনেক পরে পরে যাচ্ছে। হ্যাঁ অনেক পরে আসছে। তাহলে ধীরে ধীরে করেন। আপনি ক্লিক করে রাখেন, তাহলে বুঝতে পারবো যে এটার অপশন আছে কিনা। আপনার ওই প্রোফাইল ইমেজের উপর ক্লিক করেন, বা ডান পাশের, এখানে ডান পাশে ডান পাশে এই আচ্ছা, এখানে ছোট যে ইমেজটা অর্ডারের পাশে, হ্যাঁ এটাতে ক্লিক করেন। ক্লিক করার পর ড্যাশবোর্ডে যান, ড্যাশবোর্ডে যান। আপনি তো কোনো গিগ ওপেন করেননি না, না, এখনো কোনো গিগ ওপেন করিনি। এই জন্য অপশনটা চালু হয়নি। গিগ ওপেন করলে তখন বায়ার এবং সেলার হবে। আর এই পাশে দেখেন লেখা আছে স্টার্ট সেলিং, লেখা আছে দেখছেন না আপনার এই বাম পাশের ইমেজে। এই যে স্টার্ট সেলিং স্টার্ট সেলিং এ ক্লিক করেন, দেখবেন যে হয়তো পেয়েছি। গিগে নিয়ে চলে যাবে আপনাকে। হ্যাঁ হ্যাঁ, আমি এখানে ক্লিক করে দেখলাম, আমি নিজেও একবার চেষ্টা করেছি যে স্টার্ট সেলিং এ দিলে যে গিগ ওপেন করার জন্য, হ্যাঁ। আমি তো এখনো গিগ রেডি করিনি, তাই আর হ্যাঁ open হ্যাঁ, করিনি। আপনি একটা গিগ ওপেন করলে তখন বুঝতে পারলাম যে তখন হ্যাঁ তখন হচ্ছে ওই মুহূর্তে আচ্ছা হ্যাঁ এটা করতে পারবেন। আচ্ছা আপনার স্ক্রিন শেয়ারটা তাহলে অফ করে দেন। আচ্ছা সবুজ মিয়া, আপনাকে এই যে ইয়াটা দিলাম এখন, এটা করছেন কি? আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ সবুজ মিয়া, আপনার কথা শুনতে পাচ্ছে না। আজকে বোধহয় সবারই নেটে আমি তো এখন বিল্ডিং এর 2 তলায় আছি, তো আমার বিল্ডিংটা 7 তলা। কারণ কালকে আমি সকালে শিফট হয়ে 6 তলায় যাব, শুধুমাত্র এই নেটওয়ার্কের জন্য। যদিও একটু কষ্ট হবে গরমের দিনে। স্যার দেখে নিছেন নি ছয়তলা আছে না নাকি নাই? হ্যাঁ হ্যাঁ আছে, 6 তলায় কথা বলে রাখছি, চলে যাবো। ছয়তলায় কি নেট একটু বেশি ভালো থাকে না? 6 তলায় নেটটা ভালো থাকে দেখছি আমি। ওই 7 তলায় ছাদের উপরে গিয়ে আমি কাজ করে দেখছি যে ওখানে নেট ভালো থাকে। ওটাও স্যার লিফটে আসেননি, না হলে তো অবস্থা খারাপ।
লিপ নাই। আমি তো এত তোমার বাসায় থাকতাম, তখন আমার নেট অনেক ভালো ছিল। এখন আমি যে চারতলার বাসায় আসছি আমার নেট একদম ভালো চলে না। তাহলে আশেপাশে হয়তো বিল্ডিং আছে। আমার যে বিল্ডিংটা, এটার চারপাশে বিল্ডিং, তো এই জন্য 2 তলায় এই আপনার পাচ্ছে না। 6 তলায় আশা করি পাবে। আর যে ওয়াইফাই আছে এটার কোনো গ্যারেন্টি নাই কখন যায় কখন আসে। এটা জাস্ট বিনোদনের জন্য, এটা কাজ করার উপযুক্ত না। আমি যে জয়পুরহাটে আছি এই জায়গায় নেটওয়ার্কের অবস্থা। আমি তো So, রুমে এটা বয়কট করেন। এসএসসি ডাটা ইউজ করি, অনেকবার কমপ্লেনও করেছি যে আমার এখানে নেটওয়ার্ক পাওয়া যায় না। ওরা আমাকে ফোন দিয়ে শুধু জ্বালায় যে আপনার নেটওয়ার্ক ঠিক হয়েছে কিনা, কিন্তু আসলে ওদের নেটওয়ার্ক ঠিকই হয় না। হ্যাঁ, এই পরিস্থিতির সম্মুখীন আমি হয়েছিলাম বাসায়। তো আপনারা কিসের নেটওয়ার্ক ইউজ করেন? জিপি না অন্য সিম? আর আমি টেলিটক। আমি রবি। আচ্ছা, আমিও কিন্তু আমার এয়ারটেল সিম যেটা ছিল এমএনপি করে আমি টেলিটকে চলে আসছি। কথা কল দিলে কথাও বোঝা যায় না। এয়ারটেলের এরকম অবস্থা ছিল। আচ্ছা, নয়ন সাহেবের সাথে আমার মিল আছে। আমিও কিন্তু টেলিটক ইউজ করি এবং আমার একটা স্পেশাল সিম আছে, আগামী সিম। এখানে আমি কিছু এক্সট্রা সুবিধা পাই ডাটাকে। আমার সব আছে, আগামী বর্ণমালা বর্ষ নিয়ে চালাইতেছি। তো আমি ওখানে ডাটা খুব স্বল্প রেটেও পাওয়া যায়, প্লাস ওদের ডাটা খুব একটা খারাপ না টেলিটকের। কিন্তু এইখানে এসে আমি বিপদে পড়ে গেছি। জিপির ডাটাও কাজ করে না মাঝে মাঝে। আপনি এখন কোথায় আছেন ভাইয়া? আমি এখন জয়পুরহাট একবারে সদরে, শহরের সাথে আছি। আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? আমার হোম ডিস্ট্রিক্ট রাজশাহীতে। আমি এখানে একটা জব করছি। আচ্ছা, আমি হচ্ছে আপনি হয়তো কুমিল্লারই। না, আমি একটা জব করছি। জবের পাশাপাশি আমাদের এটা করায়, বা আমি আরো কাজ করি। আমার নিজেরও কাজ আছে অনলাইনে। তো কুমিল্লার না, আমি মূলত কুমিল্লার আপনারা সবাই। আমি এলইডিপিতে কাজ করতে গিয়ে শিখতে গিয়ে স্যারের সাথে আমার পরিচয়, এবং বলতে পারেন যে স্যারের আমি একজন প্রিয় স্টুডেন্ট আর কি। নিজে বললে আসলে কেমন হয়, কিন্তু যা মনে হয় আর কি। স্যার আমাকে আপনাদের এই এটার জন্য দায়িত্ব দিয়েছে যে আমি যাতে আপনাদের এটা শেখাই। তো আমি অনেক আগেও না, রিসেন্টলি ডিজিটাল মার্কেটিং এর কোর্স করেছি, এবং তার আগে আমি গ্রাফিক্সের কোর্স করেছিলাম। তো আমি দেখতে চাচ্ছিলাম। আমিও এলএডিপিতে গ্রাফিক্সের কোর্স করেছি একটা। আচ্ছা, তো আমি দেখতে চাচ্ছিলাম যে আমার ট্রেনার হচ্ছে রাজশাহী, এজন্য। আহ, আমি দেখতে চাচ্ছিলাম যে এটা আমার কোনটা আমার জন্য আসলে সুইটেবল হয়। এবং আপনারাও দেখেছেন যে এখানে আমাদের 2 রকম কোর্স চলছে। আপনারা অনেকে ডিজিটাল মার্কেটিংও দেখেছেন, গ্রাফিক্সও দেখেছেন। তো প্রথমে গ্রাফিক্স আমার ভালো লাগেনি, যে এই যে ঘন্টার পর ঘন্টা বসে থেকে একটা ইমেজ নিয়ে কি বা কাজ করব, মানে ওর গভীরতাটা আমি বুঝতে পারিনি প্রথমে। তো পরে আমি যখন ডিজিটাল মার্কেটিং শিখতে আসলাম, তখন দেখলাম যে শুধুমাত্র ওয়েবসাইটের পার্টটা, কিওয়ার্ড রিসার্চ বা ওয়েবসাইটের যে প্রবলেম ফিক্সিং গুলো, অন পেজ অফ পেজ, টেকনিক্যাল এসইও, এইগুলো আমার সময় দেওয়াটা খুব দুরূহ ব্যাপার হয়ে দাঁড়ায়। সেই জন্য আমি সময় দিইনি ওইটার পেছনে। তো পরে সোশ্যাল মিডিয়া যখন আমি নিয়ে কাজ করতে লাগলাম, কিছু এক্সপেরিমেন্ট করলাম নিজেও, তো দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে গ্রাফিক্সের ব্যবহার খুবই বেশি, এবং গ্রাফিক্স ছাড়া সোশ্যাল মিডিয়াতে কাজ করা সম্ভব না। তো আমি এখন এই সোশ্যাল মিডিয়ার কাজের যে ধরনগুলা বা গ্রাফিক্সের সাথে যে রিলেটেড যে বিষয়গুলো, এগুলো নিয়ে এখন আবার নতুন করে লার্নিং করছি। আপনার কিছুদিন আগে আপনাদের ইনফোগ্রাফিক্স নামে একটা জিনিস দেখালাম, হয়তো ওই পেজটা ওপেন ছিল তাই আপনাদের সেদিন দেখালাম। ওইটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনাদেরকে কিছু তথ্য আমি দেব আস্তে আস্তে। এই তথ্যগুলো মাথায় রেখে কাজ করবেন, দেখবেন যে এটার অনেক বড় একটা পরিধি আছে। মানে যে যেটা নিয়ে কাজ করে, কোনোটা আসলে কোনোটার সাথে তুলনা করাটা বোকামি একরকম। আপনার যদি মনে হয় যে আমার জন্য এটা ভালো লাগছে, প্যাশন যেখানে, আমার ওয়েবসাইট নিয়ে একসময় প্যাশন ছিল, কিন্তু সময়টা আমি দিতে পারিনি অত। এই জন্য আমি ওটা
একরকম ছেড়ে দিতে হচ্ছে। আর আরেকটা কারণ ছিল যে ওইটা র্যাঙ্কে নিয়ে আসতে যে সময়টা লাগে, যদি বলে যে ওয়েবসাইট ইস্যু করে দেন, তখন অনেক সময় হয়ে দাঁড়ায় এবং নিয়মিত সময় দেওয়া লাগে, অনেক স্টাডি করা লাগে, যেটা আমার পক্ষে আসলে সম্ভব হচ্ছে না। তো এই যে ইনফোগ্রাফিক্সের যে ব্যাপারটা বললাম, আপনারা এটা যদি খুব ভালো করে শিখতে পারেন ইনফোগ্রাফিক্সটা, তাহলে এটার একটা খুব ভালো সম্ভাবনা তৈরি হচ্ছে। বহির্বিশ্বে তো অলরেডি এটা নিয়ে খুব কাজ চলছে। ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, এরকম বড় বড় প্ল্যাটফর্ম শুধুমাত্র শর্ট ভিডিও এবং ইনফোগ্রাফিক্সের উপরে চলে বা গ্রাফিক্সের উপরে চলছে, বিহ্যান্স, এই সোশ্যাল মিডিয়াগুলো। আর আপনারা ফেসবুকে দেখবেন এখন অনেকটা শর্ট ভিডিও তৈরি করে অ্যাট্রাকটিভ ইনফরমেশন দিয়ে, যেটা ইনফোগ্রাফিক্স, যেটা এটার পার্ট আবার দুইটা এখনকার বর্তমান প্রেক্ষাপটে। একটা হলো শর্ট ভিডিওতে আপনি ইনফরমেশন দিয়ে দিতে পারবেন, যেটাকে মোশন ভিডিও বলে, হয়তো 1.5 মিনিট বা 2 মিনিটের ভিডিও। আর আরেকটা হলো ইমেজের মাধ্যমে আপনি তথ্য প্রোভাইড করবেন। তো এখানে মজার একটা ব্যাপার আছে, আপনাকে যেমন গ্রাফিক্স জানা লাগবে তেমন প্রচুর ইনফরমেশন আপনার থাকা লাগবে মাথায়। ইনফরমেশন নেই তখন আপনি কাজ করতে পারবেন এবং এটার বিশাল একটা সম্ভাবনা আছে। বাংলাদেশে এখনো শুরু হয়নি তেমন একটা, কিছুদিন পরে দেখবেন ফ্যাশন রিলেটেড ব্যাপারগুলো এবং জুয়েলারি বা এই ফ্যাশন জাতীয় যে প্রোডাক্টগুলো আছে, সেটা হতে পারে স্পেসিফিক কোনো প্রোডাক্ট বা স্পেসিফিক কোনো জেন্ডারকে নিয়ে। এটা এক সময় যেটা ইনস্টাগ্রাম, এটা ব্যাপক হারে মানুষ ব্যবহার করবে। তো ইনস্টাগ্রামে তো অন্য কিছু নাই, আসলে টেক্সট এখানে লেখা তেমন কিছু নাই। এই জায়গাতে ফটো, ইমেজ, ইনফোগ্রাফিক্স এবং শর্ট ভিডিও, এটার উপরে চলে এই সোশ্যাল মিডিয়াটা। এবং সেম ক্যাটাগরি পিন্টারেস্ট। তো আপনাদের কাজের অভাব হবে না যদি আপনার কোয়ালিটি থাকে। জাস্ট শুধু যদি ভিডিও এডিটিংটাও জানেন আপনি খুব ভালো লেভেলের, যেটা জানতে হবে সেটা খুব ভালো লেভেলের, তাহলে আপনার এখান থেকে যদি প্রথম দিকে মনে করেন যে আমার এখন নিজের খরচ চালানোর জন্য আমি ফ্রিল্যান্সিং করব, আমার পড়াশোনা আছে বাই সাইড, তাহলে আপনি করতে পারেন। আর যদি মনে করেন যে না আমি এটাকে প্রফেশন হিসেবে নেব, আর্নিং করব, সেটাও করতে পারেন। তো এটা একান্তই তখন আপনার ব্যাপার হয়ে দাঁড়াবে যে আমি আসলে কোনটা করতে চাচ্ছি। যেমন আমি জব করে আমার সন্ধ্যায় আমার জবের টাইম শেষ হয়ে যায়, অফিস টাইম শেষ হয়ে যায়। তো এরপরে আমি অনেক সময় পাই, আমার পরিশ্রম করতে ভালো লাগে এবং প্রযুক্তি রিলেটেড ব্যাপারগুলো তো খুব প্যাশনেবল জায়গা এটা আমার। তো এটা নিয়ে আমি এখন বর্তমানে একরকম কাজ করছি গবেষণামূলক, যেটাকে আরো কিভাবে ভালো লেভেলে নিয়ে যাওয়া যায়। আর এখানে বৃষ্টি জাহান বাদে আপনারা কেউ হয়তো জানেন না, আমি কালার সাইকোলজি নিয়ে খুব ভালো একটা স্টাডি করেছি। আপনাদেরকে আমি 2-3টা ক্লাসে কালার সাইকোলজি দেখাবো, যে কালার ব্যাপারটা কতটা ভাইটাল। আমি আপনার কালার আমি ক্লাস করেছিলাম, আপনি সেশন নিয়েছিলেন। হ্যাঁ, আপনি বলেছিলেন, আমার মনে আছে। তো নয়ন সাহেব, জুবাইর আরাফাত, মামুন মিয়া, সবুজ মিয়া এবং পুষ্পা, আপনারা কালার সাইকোলজির ব্যাপারটা জানেন কিনা আমি জানি না, তবে এটা খুবই একটা ভাইটাল জিনিস। এটা আমি আপনাদের 2টা বা 3টা ক্লাসে দেখাবো এবং আস্তে আস্তে এগুলো দেখাবো যে কালারটা কিভাবে গ্রাফিক্সে প্রয়োগ করতে হয়, কিভাবে কনসেপ্ট দিতে হয়। জাস্ট একটা লোগো আপনাদের আমি শেয়ার করি, স্ক্রিন শেয়ার নাই, তাহলে বুঝতে পারবেন যে একটা লোগো তৈরি করতে আপনার কতটা সময় দিতে হয়। একটা লোগো দেখালে বুঝতে পারবেন। তো লোগো আমরা যেভাবে নর্মালি শেখানো হয় যে লোগো জাস্ট সুন্দর শেপ, যেদিক ওদিক দিয়ে একটা এআই স্টাইলে দিলে লোগো হয়ে যায়, ব্যাপারটা কিন্তু তা না। একটা লোগো অনেক সময় নেয় এবং অনেক ক্রিয়েটিভিটি আছে একটা লোগোর ভিতরে, অনেক কনসেপ্ট দিতে হয়, কালার সাইকোলজির ব্যাপারগুলো আছে। এই জায়গাতে একটা দেশভিত্তিক আপনার স্টাডি করা লাগে। তো দেখেন, এটা আমাদের একটা লোগো হচ্ছে একটা এজেন্সি। তো
এই জায়গাতে আমি জাস্ট একটা স্লাইডে দেখুন কতগুলো জিনিস নিয়ে আমি কাজ করেছি। এটা প্রায় 1.5 মাস ধরে এটা তৈরি হচ্ছে লোগোটা। যেহেতু এটা এখনো কাজে আমরা ইউজ করিনি, তো কত রকম দেখেন এখানে ডিজাইন করেছি, জাস্ট একটা স্লাইডে দেখেন। এই জায়গাতে আই নিয়ে কাজ করেছি, দেখেন কত কালার দেওয়ার চেষ্টা করেছি, এবং এই কালারগুলোর ভেতরে এতগুলো কনসেপ্ট আছে। এর ভিতরে 3টা কালারের মিশ্রণ আছে এবং এর অনুপাত আছে। এগুলো কনসেপচুয়ালি এবং খুবই ইন্টেনশনাল এগুলো তৈরি করা, সুচিন্তিতভাবে এগুলো তৈরি করা। তো এই হলো লোগো, খুবই সিম্পল লোগো, কিন্তু এর ভিতরে কনসেপ্ট বলতে লাগলে আপনাদের 2 ঘন্টা লাগবে, যে এর ভিতরে কি কি কনসেপ্ট দেওয়া আছে এবং এটা নিয়ে আলোচনা করতে লাগলে এতগুলো জিনিস এটার ভিতরে আছে। তো এই আমি খুব একটা ইলাস্ট্রেটর খুব একটা এখন বর্তমানে এক্সপার্ট না, ওরকম খুব হাইলি ক্রিয়েটিভিটি আমার এখনো তৈরি হয়নি, তবে এই টুলসগুলো সম্পর্কে আমি জানি মোটামুটি। তো এখন এটা নিয়ে আমি ইনফোগ্রাফিক্সে কাজ করছি, বা আপনাদের আমি যেটুকু জানি টুলসগুলো দেখাবো। এগুলো দেখাতে গেলে আমরা হয়তো সময় পাবো না, দেখবেন ক্লাসে যে আপনাদের 7টা যে সেশন আছে। তো এই হলো আপনার লোগোর যে সিস্টেম। আপনারা এটা নিয়ে কাজ করেন, বিশেষ করে যারা আমার এখানে দেখছি যে পুষ্পা এবং বৃষ্টি জাহান আছেন, আপনারা 2জন ফিমেল এখানে। তো ফিমেলদের ব্যাপারটা হলো, আমি দেখেছি যে আপনাদের অনেক সময় থাকে, প্রচুর ধৈর্য আছে, এবং কালারের ব্যাপারগুলো বা ডিজাইনের ব্যাপারগুলো মেলের চাইতে ফিমেলদের ক্যাচ করানো সহজ হয়। একটা মেয়েকে বোঝানো খুব সহজ হয়, এবং অনেক মেয়ে আছে খুব দ্রুত ক্যাচ করতে পারে। আর এটা সাইন্টিফিক্যালি যে কালার মেয়েরা খুব ভালো বোঝে, বা শেপগুলো ডিজাইনগুলো এরা খুব মাথার ভিতরে নিতে পারে ভালো। আর ছেলেদের ব্যাপারে যেটা এখন বলবো, আমি নিজেও একজন ছেলে, তো যেটা হলো ব্যাপার যে এটাতে খুবই একাগ্রতা থাকা লাগবে, সময় দেওয়া লাগবে, সব কিছুকে দেখতে হবে প্যারামিটারে। কালার নিয়ে যখন আপনাদের আমি স্টাডি করাবো, দেখবেন আমার কত রকমের কোডিং, কালারের কত রকমের হেক্সা কোড আমার কাছে আছে, যত রকমের দরকার মোটামুটি সব রকম আছে। একটা একটা করে দেখাতে লাগলে অনেক সময় লাগবে। এই শত শত হেক্সা কোড দেখে তখন আমি সিদ্ধান্ত নিই যে আসলে কোন কালারটা আমি নেব। ইভেন আপনারা আশ্চর্য হবেন, আমি এইভাবে একটা জিনিস দেখি যে এই আমাদের এটা কালার পিকার একটা টুলস, এটাতে আমি এটাও দেখি যে এই কালারটা কোনটা, এটার একটা কোড আছে, দেখেন হেক্সা কোড আছে। এই যে RGB একটা কোড দেখতে পাচ্ছেন, এটা কালারের অনুপাত, এবং হেক্সাও দেখা যাচ্ছে নিচে, এই যে নিচেটা HSL। তা আমি এটা পর্যন্ত দেখেছি যে এইটা কোন কালার ইউজ করেছে, গুগল যে কালারটি ইউজ করেছে এর পেছনে সাইকোলজি আছে, এবং এটার অনুপাত দেখেন 32, 33, 36, এটারও কারণ আছে। এটা 17, 17, 17, ইভেন এই কালারটা। এগুলো একটা একটা করে আমরা এইভাবে দেখেছি যে কেন এই কালারটা ইউজ করা হয়েছে, এবং এটা মানুষের ব্রেনে কিভাবে কাজ করে। তো যা কাজ ওদিকে না নিয়ে যায়, সাইকোলজি মানে আপনার অনেক থিঙ্কিং এর ব্যাপার আছে, তো ওগুলো অন্যদিন দেখাবো আমি। এখন আপনারা এটা নিয়ে কাজ করেন, অনেক ভালো একটা ভবিষ্যৎ আছে, এটা বলে আর কি হচ্ছে আপনাদের আশ্বস্ত করছি। আর নয়ন সাহেব, আপনি কয়টা করলেন? হ্যাঁ, সবুজ মিয়া, মামুন মিয়া, বলেন। স্যার, আমার ওই যে আপনি একটু আগে পিকগুলা দেখাইলেন না স্যার, আমার ফটোশপ হচ্ছে CS, বুঝছেন? এটা ফটোশপ CS8। তাহলে আমার এই পিকগুলা আছে না স্যার, ওপেন করতে পারতেছি না। শেয়ার করেন। PNG হলে সমস্যা আছে, PNG হলে সমস্যা করবে স্যার। এইগুলা আমি কি JPEG ফাইল কিভাবে করব, বা কি আসলে সেটা করা যাবে কি? আচ্ছা, দেখেন আপনি শর্টকাটে এইভাবে যাবেন, আমি এখানে দেখাচ্ছি, দেখেন আমি সার্চ দিয়েছি নরমাল। ড্রাইভে আপলোড দেব ফটো? না, ড্রাইভ আপলোড দিলে ভালো হয় কি স্যার, কাজটা করতে সুন্দর।
হ্যাঁ, আমি ড্রাইভে আপলোড দিই তো। আপনাদের যদি বলেন এখন আপলোড দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। না স্যার, আমি যেগুলো কাজ করছি ওগুলো দিতাম। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেন, ওগুলো থেকে দেন। তো এইখানে ইমেজ সার্চের যে একটা সিস্টেম আপনাদের দেখাই, এভাবে গুগলে গিয়ে আপনার যেই জিনিসটা আপনার চাচ্ছেন, যেমন আমি বোতল চাচ্ছি, ডবল টি বোতল চাচ্ছি এবং সেটা ইমেজ চাচ্ছি, এবং ইমেজটা চাচ্ছি জেপিজি। আমি এখানে উল্লেখ করে দিলাম, এবং যদি আমি এইচডি দিই তাহলে হাই ডেফিনেশন চলে আসবে। তো আমি এইচডি না দিয়ে জাস্ট এটুকুই দিলাম, ইন্টার দিলাম। দেখেন, এটা দেওয়ার পরে আমি এই যে ইমেজে যাব, ইমেজে ক্লিক করব। ক্লিক করার পরে এই টুলসে যাব, টুলসে গিয়ে সাইজে যাব, সাইজে গিয়ে লার্জ সাইজ নেব। এখন এই ইমেজগুলো 95% বা 99%ই কিন্তু জেপিজি ইমেজ। দেখেন, আমি এটা ক্লিক করে ডাউনলোড দিলে আমি দেখতে পাবো এটা। এই দেখেন, এখানে দেখেন এটা জেপিজি ইমেজ। এই ইমেজটা আপনি ওপেন করেন, আপনার হলো এই জাতীয় ইমেজ ওপেন করেন। এই যে দেখেন যে এটা কি জাতীয় ইমেজ, জেনারেল লিখে দেখলে যে জেপিইজি বা জেপিজি সংক্ষেপে নাম। এই ইমেজ ওপেন করেন, তাহলে আপনার ফটোশপের সমস্যা হওয়ার কথা না। আচ্ছা স্যার, আপনি যে কাজগুলো দেখেছেন স্যার, এই কাজগুলো কি স্যার এটা ফটোশপ সিএস এটি করা সম্ভব? হ্যাঁ, সিএসএ করা সম্ভব। কিছু কিছু ফাংশন একটু এদিক ওদিক হবে, যেমন আমি আনডু করার ক্ষেত্রে এখানে যে যেটা করছি যে কন্ট্রোল অল্টার জেড ক্লিক করছি, তাহলে আনডু হচ্ছে, দেন আস্তে আস্তে পিছনের দিকে যাচ্ছে। এখন এই ক্ষেত্রে যেটা হবে সিএসএ, যে হয়তো বা কন্ট্রোল জেডে কাজ হতে পারে বা অল্টার জেডে কাজ হতে পারে, এরকম ফাংশন দু একটা আলাদা হতে পারে বা আলাদা হয়। আর আপনার আপনি কি ল্যাপটপ ইউজ করেন না ডেস্কটপ ইউজ করেন? স্যার ডেস্কটপ স্যার, আচ্ছা, ডেস্কটপ। আপনি আপনার ওই সিপিইউর কনফিগারেশন কি, ডুয়েল কোর না কোর i3 না কোর i5 এরকম? হার্ড ডিস্ক হচ্ছে 1 টেরা। না, হার্ড ডিস্ক না, আমি প্রসেসর। আর প্রসেসর হচ্ছে আপনার ডুয়াল কোর। আচ্ছা, তাহলে আপনার সিএসি ঠিক আছে, সিএস ভার্সন ঠিক আছে। সিসি ভার্সন দিলে কম্পিউটার ভারী হয়ে যাবে, তো ওটা তো কোনো সমস্যা হবে না। যেমন আমি ডেস্কটপ ইউজ করছি, আমার ডেস্কটপ হাই কনফিগারেশনের, এই জন্য আমি আপডেট সফটওয়্যার ব্যবহার করছি। আচ্ছা স্যার, এখন সিসি ইউজ করতে হলে আমার কনফিগারেশন কোনটা চেঞ্জ করতে হবে এখানে? আপনি করতে হবে। এখন তো আপনি প্রসেসর চেঞ্জ করতে পারবেন না, প্রসেসর চেঞ্জ করলে তো আবার মাদারবোর্ড চেঞ্জ করা লাগবে, দুইটা একসাথে চেঞ্জ করা লাগবে। তাহলে র‍্যাম পরিবর্তন করলে হবে 4G লাগালে? হ্যাঁ, র্যাম পরিবর্তন করতে পারেন, আর হলে এসএসডি কার্ড লাগাতে পারেন, যে কোনো দুইটা একটা করলেই হবে। তবে র্যাম করাটা ভালো হবে আপাতত। র‍্যাম স্যার আছে, এটা বাসে গিয়ে আপনার মিলে না মাদারবোর্ডের সাথে, এটা পরিবর্তন করে লাগাতে হবে। স্যার এসএসডি ছাড়া তো র‍্যাম লাগায় লাভ নাই, এই পিসি স্লোই থাকে। আর স্যার পেন্টিয়াম ইয়াডা প্রসেসর একটু বেশি স্লো, ইয়াডা আবার ঠিক আছে, কোড টু ডুও। হ্যাঁ, কোর টু ডুওটা ভালো, 3.0 গিগাহার্জ, আর পেন্টিয়ামটা 2 পয়েন্ট সামথিং। আর এই যে আমি এসএসডি লাগানো পেন্টিয়াম আমি ইউজ করছিলাম, একদম বাজে অবস্থা। এখন কোড টু ডুও দিয়ে ভালোই চলে। আমারটা তো কোড টু ডুও। আচ্ছা স্যার, এটা কনফিগারেশনটা কিভাবে চাপবো স্যার একটু শর্ট? আচ্ছা, আমি দেখাচ্ছি। কনফিগারেশনটা খুবই সহজ। এই যে এই দিস পিসিতে যাবেন, কম্পিউটারে ডান ক্লিক করে রাইট প্রপার্টিসে গিয়ে আপনি দেখতে পাবেন যে দেখেন আমারটা হলো কোর i3 থার্ড জেন। এই যে 3220 লেখা আছে না, এর অর্থ হলো থার্ড জেন। স্যার দেখি ড্রাইভ না করে, সরি, বুঝতে পারিনি। স্যার দেখি ড্রাইভ ম্যানেজারে যাব না কোথায়? এই যে আপনার দিস পিসি আছে না, এই জিনিসটা তো নরমালি থাকে ডেস্কটপে, আর যদি এটা না থাকে তাহলে এটা নিয়ে আসা যায় পার্সোনালাইজে গিয়ে। এই যে মাই কম্পিউটার এই যে এটা পাইছি স্যার, পাইছি। ডুয়াল কোর। আচ্ছা, ডুয়েল কোর আপনার, দেখা পেন্টিয়াম 12 কোড। পেন্টিয়াম আর পেন্টিয়াম। তাহলে পেন্টিয়ামটা চেঞ্জ করে আপনি এটা লাগাতে পারেন। যদি এই মাদারবোর্ডে আপনার
41 মাদারবোর্ড তো মনে হচ্ছে আপনারটা, তো যদি 41 মাদারবোর্ড হয় তাহলে আপনার কোর টু ডু একটা 450 থেকে 500 টাকা নেবে একটা প্রসেসরের ইয়ার দাম। দারাজে 400 টাকার নিচে আছে। দারাজ থেকে না নেওয়া ভালো, যে কোনো দোকান থেকে নেবেন। অনলাইন থেকে আপাতত কোনো জিনিস নিয়ে না, এগুলো সুবিধাজনক না। না স্যার, আমি দারাজে অনেক কিছু আচ্ছা ঠিক আছে, তো আপনি হলো যে কোনো একটা দোকানে গিয়ে বলবেন 400 থেকে 500 টাকা নেবে, এর উপরে নেবে না। আহ, এর ভিতরে আপনি ডুয়েল কোর বলতে কোর টু ডু আমি লিখে দিচ্ছি আপনাকে। কোড টু ডুও। আমি আমি গ্রুপে লিখে দিচ্ছি কোর টু ডু, কোর টু ডিও ডিইউ, এই যে কোর টু ডু প্রসেসর, এই যে এই প্রসেসরটা, এটা আপনি বলবেন যে আমাকে এই প্রসেসর একটা দেন। কোড টু কোয়াড কিরকম? কোড টু কোয়াডের তো দাম দেখলাম যে 1500 টাকা। কোর টু ডুই ভালো, নর্মালি এই 41-এ এই দামের ভিতরে কোর টু ডুই ভালো। এটা তো এই প্রসেসর কিন্তু আমি 3 বছর ইউজ করেছি, এই কোর টু ডু খুব ভালো সার্ভিস দেয়। তো আচ্ছা এটা আমার সেটা 7-8 স্যার বছর হবে মনে হয়। আহ, আপনার এরকম কনফিগারেশন নিয়েন আর দেখেন। আমি এখানে যেটা ইউজ করছি আমারটা যে কোনো সফটওয়্যার সাপোর্ট করবে। এটা কোর i3 থার্ড জেন এবং 8 GB র্যাম আর হলো SSD কার্ড আছে আমার। তো ওইটা যদি আপনি কোর টু ডু প্রসেসরটা লাগান তাহলে আপলোড দিছি দেখেন। কোথায় সাথে আছে? স্যার বাহিরের আচ্ছা, ফোনটা সরে। এই সবগুলোই নাকি? আচ্ছা, এটা বাদে এটা জুতারটা বাদ। এটা ঢুকাই দেন এর ভিতরে, বাইরে এভাবে রাখলাম। আচ্ছা, নামের ভিতরে দিয়ে দেন। কই এটার ব্যাকগ্রাউন্ড তো বোঝা যায় না। এই যে স্যার শ্যাডো বাম দিকে। না না, বোঝা যায় না, এই সাদা দিবেন, ব্যাকগ্রাউন্ড সাদা দিতে হয় all time। স্যার আগেরটা তো সাদা ছিল, এই জন্য একটু ব্যতিক্রম দিলাম। না, সাদাই দিবেন, সাদাই চলে নরমালি। অন্য কালার দিলে ব্যাকগ্রাউন্ডটা বোঝা যাবে না, এই যে হালকা ব্যাকগ্রাউন্ড বোঝা যাচ্ছে, এটা সাদা দিলে পুরোটা বোঝা যাবে। এটা বোঝা যাচ্ছে। হ্যাঁ হয়েছে, সুন্দর হয়েছে। তো এই শ্যাডোর আমি আরো ইয়া দেখাবো। স্যার আমার কথা কি শোনা? হ্যালো হ্যাঁ সবুজ মিয়া। শোনা যায়। নয়েজ আসছিল। স্যার হ্যাঁ আমার এই যে ফেদারটা নিতে পারতেছি না স্যার, আচ্ছা, ফেদারটা চাপে হয় না। এই শিফট চেপে F6 দিলে চলে আসবে। এটা সিলেক্ট অবস্থায় থাকতে হবে। সিলেক্ট অবস্থায় থাকতে হবে, যেটা সিলেক্ট অবস্থায় থাকতে হবে। Sorry, এটা তো সিলেক্ট আছে, এই যে এই অবস্থায় থাকতে হবে, এই অবস্থায় সিলেক্ট অবস্থায় থাকতে হবে। হ্যাঁ, এবার শিফট F6 দেন। শিফট F6 দিলে এই যে ফেদার চলে আসবে। শিফট F6 হ্যাঁ, অথবা এই যে আপনার ফিল্টারে গিয়ে দিতে পারবেন, ফিল্টারে গিয়ে আচ্ছা, এটা সিলেক্ট আছে, সিলেক্টে গিয়ে যে মডিফায়ার আছে, দেখা গেল মডিফায়ার, এই যে মডিফায়ারের ভিতরে আছে সিলেক্ট মডিফায়ার, এই যে ফেদার। আচ্ছা ঠিক আছে হইছে। তো আমি আরো 2 রকমের ইয়া দেখাতে চেয়েছিলাম আপনাদের, এখন ওটা দেখাতে গেলে আবার সময় অনেক বেশি লেগে যাবে, এটা না দেখাই আপনাদের এখন সামনে ক্লাসে দেখাবো। তো
এটা সেভ করে রাখলাম, সামনে ক্লাসে আপনাদের একটু দ্রুত দেখাবো। আরো বিভিন্ন রকম শ্যাডো দেওয়া যাবে এটাতে। এই যে যদি মনে করে নিচের দিক থেকে যেটাকে বলে আপনার মিরর শ্যাডো, এটা দেওয়া যাবে। রিয়ালিস্টিক শ্যাডো আছে, এই 3-4 রকমের শ্যাডো আপনাদের আমি দেখাবো। 3D শ্যাডো আছে। ভাইয়া পরে এটা কিভাবে সেভ করবো? এই ইমেজটা সেভ করতে হলে আমাদের যেতে হবে হলো ফাইলে, তারপরে সেভ অ্যাজে গিয়ে এটা হলো ওর সোর্স ফাইল, মানে এই ফাইলটা আমি যদি পিএইচডি তে সেভ করি পরে এটাকে আমি অনেক কাজ আবার করতে পারবো, ওখান থেকে করতে পারবো। এই যে এই ফাইলগুলা, এই যে এই ফাইলগুলো দেখছেন নীল কালারের। আর যদি আমি জেপিজি তে করি তাহলে আমাকে জেপিজি সিলেক্ট করতে হবে, অথবা পিএনজি, এই যে পিএনজি। তো নরমালি আপনি জেপিজি তে করবেন, যতক্ষণ না আপনি ট্রান্সপারেন্ট নেবেন ততক্ষণ পিএনজি তে যাবেন না। এই যে জেপিজি তে করে ওকে করলে এটা সেভ হয়ে যাবে, এভাবে আসবে, ওকে সেভ হয়ে যাবে। তো আপনাদের কাছে আমার এখন কি বলবো, রিকোয়েস্টে বলতে পারেন, আপনারা গিগের যারা এই যে কজন নিয়মিত ক্লাস করেছেন তারা গিগটা রেডি করেন। রেডি করলে দেখবেন যে একটু রেডি করে দেন, আমি পাবলিশ করব। আপনার আহ, 6 এর ভিতর মনে হয় হ্যাঁ, কি রেডি করে দেবো আপনাকে আমি? স্যার। ওই টাইটেল টিয়া সবকিছু ঠিক আছে কিনা, প্যাকেজ প্যাকেজ ওই যে গতদিন দেখালেন, এই যে এটা না, এটার কথা বললেন না? জি স্যার। আচ্ছা, সেদিন আপনাকে দেখালাম, বললাম। আচ্ছা, ওইটা মনে হয় আমার সেভ করা আছে, দেখি। তো স্যার যেহেতু ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে তো আমরা ওই যে হুম। শ্যাডোতে কাজ করব, ওই ক্ষেত্রে আনওয়ান্টেড রিমুভ করতে হবে নাকি? শুধু আপনি যত সংক্ষেপে পারেন, আমি এখানে একটু দেখাই দিচ্ছি। আপনার মূল কিওয়ার্ড হলো, আমাদের মূল উদ্দেশ্য হলো আনওয়ান্টেড অবজেক্ট রিমুভ, আর হলো ব্যাকগ্রাউন্ডের এখানে কথা আসবে না। এটা ব্যাকগ্রাউন্ড তো আমরা পরে আর একটা করবো, ব্যাকগ্রাউন্ড তো ছোট কাজ। ব্যাকগ্রাউন্ড এটা আসবে না, আপনি হলো দিবেন এরকম দিবেন যে রিমুভ unwanted, remove or add unwanted object people add watermark, এই শব্দগুলো থাকতে হবে, একটু গুছায় দিয়ে দেবেন। বুঝতে পারছেন? এই কিওয়ার্ড গুলো থাকা লাগবে। আর এখানে যদি অ্যাড প্রথম লাইনে রিমুভের জায়গায় অ্যাড অর রিমুভ দেই, হ্যাঁ, তাও সমস্যা নেই, কিন্তু রিমুভ ওয়াটারমার্ক কখনো দিবেন না পাশাপাশি। ওইটা জানি। হ্যাঁ, এটা তো বারবার বলছি আমি। আর আপনার এটা ঠিক আছে, এই যে অ্যাবাউট দিস গিগ ঠিক আছে, প্রাইসিং কত দিয়েছেন, 4টা ফটো, অ্যাড, রিমুভ ওয়াটারমার্ক, এটা ঠিক আছে, 4টা ফটো, রিটাচ, গ্লোবাল অ্যাডজাস্টমেন্ট, আচ্ছা ব্যাকগ্রাউন্ড, এটা ঠিক আছে, প্রাইসিং ঠিক আছে। আর এখানে যে রিমুভ ওয়াটারমার্ক দিছে, এর ভিতরে দিলে সমস্যা নাই। এইখানে টাইটেলে দেওয়া যাবে না, এটাই তো টেকনিক, এটাই টেকনিক খাটাইছে এখানে। তবে হুবহু এগুলো কপি করবেন না কখনো, কারো কপি করতে যাবেন না। শব্দ নিতে পারেন, আমি বারবার বলছি, কিন্তু আপনি এরকম এই যে আনওয়ান্টেড অবজেক্ট এরকম শব্দ নিতে পারেন। শব্দ কারো পৈতৃক সম্পত্তি না, কোনো সমস্যা নাই।
এই যে অ্যাড ওয়াটারমার্ক, এটার কোনো ইয়া ধরবে না, ডুপ্লিকেট ধরবে না বা কপি ধরবে না। পিপুল দেবেন, ঠিক আছে, পিপুল শব্দটা রাখবেন, আনওয়ান্টেড অবজেক্ট আর পিপুল, এরকম পিপুল শব্দটা রাখবেন, এটা খুব ভালো কাজ করে। টেক্সট লোগো এগুলো বাদ। সব বাদ, আনওয়ান্টেড অবজেক্টের ভিতরে এগুলো সব আছে, অত কিছু দিতে গেলে আসলে লেন্থ বেশি হয়ে যাবে আমাদের। এই কিওয়ার্ড গুলো অবশ্যই রাখবেন, আমি কিওয়ার্ড গুলো দিয়েই দিচ্ছি আপনার গ্রুপে, এইগুলো দিয়ে আপনি এদিক ওদিক করে সাজাই দেবেন। আসলে আমাদের দরকার কিওয়ার্ড, আর টাইটেলটা যাতে একটু পড়তে ভালো লাগে আর কি। দিয়ে দিলাম। আর একই রকম আপনারা ইয়া করবেন না, টাইটেল দিবেন না, কেউ কারোটা কপি করবেন না, জাস্ট একটু চেঞ্জ করে করবেন। হয়তো এই জায়গাতে যে আমি অ্যাড ওয়াটারমার্ক দিছি, অ্যাড ওয়াটারমার্ক অবলিক লোগো দিয়ে দিতে পারেন, তাহলে আরেকটা ইউনিক হয়ে গেল। তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই ক্লাস অফ রাখছি। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে আবার দেখা হবে ইনশাল্লাহ।